তোমার ভ্যালেন্টাইন কে হতে যাচ্ছে? নাম হচ্ছে আজান। ফারিন খানের বয়স কত? ফারিন খানের বয়স, আমরা অরিজিন বাঙালি না, আমরা অরিজিন হচ্ছে ইন্ডিয়ান। আমার ফ্যামিলির সবাই খুবই পর্দা করেন এবং তারা খুবই কনজারভেটিভ। যে আল্লাহ ও কি আসলে আমাকে ইউজ করতে চাচ্ছে কোনোভাবে না, আমি খুব সেফ খেলি। তোমার কিছু দুষ্টু কোকিল বন্ধু আছে? এই শাড়িটা মিনিমাম এটার দাম তো হবে মনে হয় 40-45 হাজার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোশ্যাল স্লেপস। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় ব্যস্ত অভিনেত্রী ফারিন খান। তার রূপের রহস্য জানবো এবং জানবো তার সম্পর্কে আরো অনেক কিছু। ওয়েলকাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমাকে দেখে খারাপ থাকা যায়? ওরে বাপরে, একটা পূর্ণিমার চাঁদ সেজে আসছো। আমি তো পূর্ণিমার চাঁদ এসে তোমাকে দেখছি। আচ্ছা, পূর্ণিমার চাঁদ রঙেই বোঝা যাচ্ছে কে। তো একটু যাই, ওয়েলকাম। ব্যস্ততাতে নিয়ে যাই, খুব ব্যস্ত, তোমাকে তো পাওয়াই যাচ্ছে না খুঁজে। কি নিয়ে এত ব্যস্ত? আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তোমার সামনে এসে বসে আছি। ও মা, কত কষ্ট করে যে এনেছি, সারা দিন তো ছোটাছুটি করছো পুরো বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত। কি নিয়ে এত ব্যস্ততা? একটু মানে সত্যি বলতে হ্যাঁ, আমাকে ফয়সাল ভাই অনেকদিন ধরে বলছিল আসার জন্য, বাট আমি আসলে একটু বিজি ছিলাম বিকজ সামনে ভ্যালেন্টাইন, ঈদ, সো সব মিলিয়ে কাজের একটু প্রেসার ছিল। বাট ওকে, মানে আমি চলে আসছি। দীপ্ত আমাকে ডাকলে আমি সবসময় চলে আসছি। থ্যাংক ইউ। এই যে এত কাজের প্রেসার বলছো, কতগুলো কাজ আসতে যাচ্ছে সামনে ভ্যালেন্টাইনের জন্য, ঈদের জন্য, সব মিলিয়ে? কতগুলো আসতে যাচ্ছে বলতে আসলে ওভাবে তো এখনই বলা যাবে না, কারণ ঈদের আগে আরো বেশ কয়েকটা কাজ লক হবে যেগুলো ডেট এখনো ফাইনাল হয়নি, সো আমি তো কাউন্ট করে বলতে পারবো না। বাট ভ্যালেন্টাইনেরটা অলরেডি শুটিং হয়ে গেছে। আমি এবার ভ্যালেন্টাইনের জন্য 3টা প্রজেক্ট করছি, বাট একটা স্পেশালি করছি যেটা হচ্ছে একদম ভ্যালেন্টাইনই আসবে, বাকি দুটো মেবি একটু ভ্যালেন্টাইনের পরে আসবে। আর ভ্যালেন্টাইনে আসলে অনেক বড় একটা যুদ্ধ থাকে ইন্ডাস্ট্রিতে। মানে আমার কেন যেন মনে হচ্ছে ভিন্ন কিছু, একদম ভ্যালেন্টাইনেই আসবে বড় কিছু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক বড় কিছু একটা আসছে। আজান নামে একটা কাজ করেছি আমরা। ওকে, সো এই ভ্যালেন্টাইনে তোমার ভ্যালেন্টাইন কে হতে যাচ্ছে? বলবো? সত্য বলে দাও না, সবাই জেনে গেলে কি হবে ব্যাপারটা? কি হবে ব্যাপারটা? তাকে আর কেউ বুক করবে না? আচ্ছা, আমি তোমাকে লুকায় লুকায় বলি, কাউকে বলো না। আচ্ছা, স্ক্রিনে যেন কেউ না শুনে। আচ্ছা, কাট করে দিও আচ্ছা, বলো প্লিজ। আচ্ছা, বলো না। আচ্ছা, এইবার আমার ভ্যালেন্টাইন হতে যাচ্ছে এমন একটা কথা বলবা যে আমার পুরো মুড নষ্ট হয়ে যাবে। বলো। আচ্ছা, ওর নাম হচ্ছে আজান। আই উইশ তোমার জীবনে আজান নামের একজন ছেলে আসুক যে সত্যি সত্যি তোমার ভ্যালেন্টাইন হয়ে উঠুক। আচ্ছা, যেহেতু অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, একদম মিডিয়ার শুরুর জার্নিটাও জানতে চাই। কিভাবে স্টার্ট হলো, কেন স্টার্ট হলো, কে ধাক্কা দিয়ে মিডিয়াতে পাঠিয়ে দিল? আচ্ছা, আমি নিজেই ধাক্কা দিয়ে মিডিয়াতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমার স্টার্টিংটা খুবই ড্রামাটিক না, ড্রামাটিক ছিল, একটু ড্রামাটিক ছিল। মানে স্টার্টিংটা ড্রামাটিক ছিল, মাঝে কিছু ড্রামা ঘটে গেছিল। সো শুরুর দিকে যেটা হয়েছিল যে নরমালি আমরা মেয়েরা তো ছবি তুলতে খুব পছন্দ করি, সো ওরকমই আমার একজন বড় ভাই আমাকে কিছু ছবি তুলে দিল, যেগুলো আমি ফেসবুকে আপলোড করলাম এবং সেগুলো খুব ভাইরাল হয়ে গেল। এবং সেই ছবিগুলো দেখে অনেকে আমাকে কাজের জন্য নক করা শুরু করলো। আমি বেশ কিছু ব্র্যান্ডের সাথে শ্যুট করলাম, র্যাম্প ওয়ার্ক শুরু করলাম, অনেকগুলো শো করলাম। এবং সেখান থেকে আমাকে হচ্ছে আব্দুল আজিজ ভাই দেখেন, জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার। দেখার পরে হচ্ছে আমাকে বেশ কয়েকদিন, প্রায় 3 মাসের মতো তারা আমাকে ফোন করে কন্টিনিউয়াসলি যে আপনি কি সিনেমা করবেন কিনা বা ইন্টারেস্টেড কিনা। তো তখন আমি অনেক ছোট। 3 মাস পেছনে লেগেছে? একদম 3 মাস। তো আমি তখন বেশ ছোট। কতটুকু? স্কুলে পড়ি, মানে আমি এসএসসি পরীক্ষা দিব এরকম একটা সময়। তো আমাকে অনেকদিন নক করার পরে আম্মু তো কোনোভাবেই ভয় পাচ্ছে, কারণ আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। মিডিয়ার ব্যাপারটা জাস্ট আমার আম্মু জানতো। তো আম্মু বলতেছে যে সিনেমা করবা, এটা অনেক বড় প্ল্যাটফর্ম, সবাই জেনে যাবে, পোস্টার দেখবে মানুষজন। তো আমি বললাম যে আম্মু, আমি তো আসলে সিনেমাটাই করতে চাই। আমার ওইটাই মনে ছিল। হ্যাঁ হ্যাঁ, তা আমি বললাম, আর আম্মুকে অনেক কৌশলে ম্যানেজ করার ট্রাই করলাম এবং ফাইনালি একটু ম্যানেজ করলাম। করার পরে যেটা ঝামেলা লাগলো, সিনেমা শুটিং করতে যাব ঠিক তার আগ মুহূর্তে ফ্যামিলি জেনে ফেলতাম। কারণ আমাদের ঢাকা ক্লাবে অনেক বড় করে একটা প্রোগ্রাম করা হয়েছিল, যা যে সব নায়িকাদের নিয়ে যেটা করা হয়। তো ওটার পর ফ্যামিলি জেনে গেছে। তো সেই পর্যায়ে যেটা হয়েছে যে আমাকে বাসায় একদম লকড, মানে আমাকে এবং আম্মুকে বাসায় লকড করে দিছে। তার আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে তোমরা বাসা থেকে আর বের হতে পারবে না। কারা দিয়েছে? মানে ফ্যামিলি আদার্স মেম্বাররা, লাইক সবাই মিলে। মানে আমার ফ্যামিলি সবাই খুবই পর্দা করেন এবং তারা খুবই কনজারভেটিভ।
তো আমাকে বললো যে তুমি বাসা থেকে বেরিয়ে হতে পারবে না, আম্মুকে তো যাতা বকাবকি শুরু করে দিল। এবং আজিজ ভাই বললো যে তোমরা যদি মানে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তুমি কাজটা আসলে করতে চাও, দেন আমাকে শেয়ার করো, বাকিটা আমি দেখছি। যখন সে এই কথাটা বললো রাত 12টা বাজে, আমার মনে আছে আমার আম্মুকে নিয়ে আমি ট্রাকে করে পালাইছিলাম বাসা থেকে, কারণ সাভার আমার বাড়ি এবং সেখান থেকে অ্যাভেলেবেল না বাস, বা তখন উবারটাও এত অ্যাভেলেবেল না, এটা প্রায় 2016-র ঘটনা বলছি আমি। তো তখন বাসটাও এত অ্যাভেলেবেল না, তো রাতের বেলা পালাতে কে সাহায্য করেছিল? আমি আম্মু বাসা থেকে জাস্ট বের হয়ে গেছি রাতের বেলা। আচ্ছা। বের হয়ে যে সামনে জাস্ট একটা ট্রাক পেয়েছি, রাতে আমাদের ওই রোডটাতে প্রচুর ট্রাক চলে, এন্ড আমরা একটা লোককে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা লোককে রিকোয়েস্ট করে বললাম যে প্লিজ আমাদেরকে একটু তুলে নেন। ভয় লাগেনি? প্রচন্ড ভয় লেগেছে, এবং আমরা ভাইয়ার সাথে কমিউনিকেশনে ছিলাম, তো ভাইয়া আমাকে বলছে তুমি জাস্ট গাবতলী পর্যন্ত আসো, বাকিটা আমি দেখছি। এবং সেখানে আরেকজন মানুষ জড়িত, অন্তু করিম। ওকে। সেই ভাইয়াকে আমি ফোন করি, সে আমার অনেক ক্লোজ ছিল তখন, এবং আম্মু ফোন করার পর ভাইয়া আমাদেরকে বাইকে করে দুজনকে নিয়ে গেছিল। ওকে। সো এই ড্রামাটা, হ্যাঁ এক বাইকে তিনজন, এবং খুব কষ্ট করে আমরা গাবতলীটা ক্রস করি, তারপরে আমাকে আজিজ ভাই পিক করে এবং আমাদের ফাইনালে একটা থাকার ঠিকঠাক ব্যবস্থা করে, এবং আমি 28 দিন শুটিং করি। গ্রেট। অনেক স্টোরি, লাইক একদম ফিল্মের স্টোরি। একদম, এটা নিয়ে তো আরেকটা সিনেমা বানানো উচিত ছিল। করব। ওকে, প্ল্যান আছে তার মানে। বাট সবথেকে যে জিনিসটা আমার কাছে অবাক লাগলো, সেই যে ভাই যিনি ছবি তুলে দিয়েছিল, মানে এরকম ফেমাস ভাই পাওয়ার জন্য ভাগ্যর প্রয়োজন। একদম, আমার পুরো স্টোরিতে সবাই ফেমাস, কিন্তু মানে পুরো ঘটনাতে ডিরেক্টর হয়ে গেছে, ফটোগ্রাফার ডিরেক্টর হয়ে গেছে আমার সিনেমার, এবং আমি নায়িকা হয়ে গেলাম। অন্তু করিম ভাই তো নায়কই ছিল, এবং আব্দুল আজিজ ভাই তো প্রোডিউসার। একদম ফুল প্যাকেজ। সো তোমার সিনেমা প্রথমেই বড় পরিসরের একটা সিনেমা, বেশ বড়। এই শুরুতে দেখা যাচ্ছে সবাই স্ট্রাগল করে, ছোট ছোট সিনেমাগুলো করে, কিন্তু জাজ মাল্টিমিডিয়া এবং বড় সিনেমা, এটা পাওয়ার পরে কেমন লেগেছে, বা কখনো স্ট্রাগলটা কি ফিল করেছো যে একটা স্ট্রাগল বলতে কিছু আছে? অনেস্টলি বলি, আমি ওই সময়টা একদমই ফিল করিনি। শুধু ওই সময়টা না, ওই সময়টার পরেও আমি এটা ফিল করিনি। এখনো না? এখন করি সেটা। এবং আমার সেকেন্ড জার্নিটা আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়, এবং আসলে আমার মনে হয় আমার সেকেন্ড জার্নিটাই আমার আসলে কাজের। সেকেন্ড জার্নি কেন বলছো? সেকেন্ড জার্নিটা এই কারণে বলছি, কারণ প্রথম আমি যখন কাজটা শুরু করি 17-র দিকে, ওটা প্রথম সিনেমার পরে কিন্তু আমার বেশ কয়েকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট ছিল, অগ্নি3, পোড়ামন 2, তারপর ককপিট দেবের সাথে, এগুলো সব ফেলে রেখে আমি বাসায় ফাইনালি আমাকে আবার বাসায় ব্যাক করতে হয়, কারণ আমাদের ফ্যামিলি অনেক ঝামেলা করছিল ওই সময়, এবং আমি আমার আম্মু 28 দিন শুটিং করে বাসায় চলে যাই। দেন যেটা হয় যে আমি প্রায় অলমোস্ট 1-2 বছর কাজ করতে পারিনি, এবং মজার ব্যাপার হচ্ছে তখন করোনা শুরু হয়, যার কারণে আমরা কাজে মানে মানুষ না নোটিস করতে পারে না, মানুষ ভাবছে যে করোনার জন্য কাজ করছি না, বাট বেসিক্যালি আমাকে আসলে কাজ করতে দিচ্ছিল না সময়টা। তো দেন সবকিছু শেষ হওয়ার পরে আমার সেকেন্ড টাইম যখন আমি একদম স্থির করে ফেললাম, এবং ফ্যামিলি বুঝে গেছে যে না, এই মেয়েটাকে আসলে এই কাজ ছাড়া অন্য কিছু ছিলাম না, আমি তাদেরকে খুব সুন্দর করেই কনভিন্স করছি। আমি কখনোই খুব শান্তশিষ্ট এবং লক্ষ্মী বাচ্চা, সো আমি তাদেরকে সুন্দর করে কনভিন্স করছি, এবং তারা বুঝে গেছে যে না, ও আসলে এটাই করতে চায়। এন্ড দেন আমি থিয়েটার শুরু করি। ওকে, আমি প্রাচ্যনাটে একদম শুরু থেকে মানে ওই সময়টাতে আমাকে অনেকেই বলেছে যে তুমি সিনেমা করছো, তুমি নাটক করলে তোমাকে অনেকে ভাবে তুমি কাজের কল পাচ্ছ না, বাট একদমই এটা মিথ্যা। আমার কাছে এনাফ কল ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মানে এত ছোটবেলায় কাজটা শুরু করেছিলাম, তখন আসলে আমি বুঝতাম না যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আসলে কি, বা এখানে কাজ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা জানতে হয়, শিখতে হয়। মানে আমরা আসলে যতটা ইজি ভাবে ব্যাপারগুলো আসলে অতটা ইজি না। তো ওই জায়গাটা থেকে মনে হয়েছিল যে আমাকে আরেকটু জানতে হবে এটা সম্পর্কে, আদারওয়াইজ আমি যাদের সাথে এখানে কম্পিটিশন করতে আসবো প্রত্যেকে অনেক বেশি ক্যাপেবল, অনেক বেশি কোয়ালিটি নিয়ে এখানে আসছে। এই মানে সুবোধটা অনেকের হয় না, এইটা তোমার হয়েছে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু তুমি বলছিলে যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে, তারপর তোমরা সিনেমা করলে 3-4 মাস। 3 মাস না, 1 মাসের কম ছিল, 28 ডেজ। ওকে, 28 ডেজ তুমি যখন শুটিং করলে, তোমার আম্মু তোমার সাথে ছিল। এরপর তো বাসায় ব্যাক করলে। হ্যাঁ, এরপর বলো, এরপরে একদমই পড়াশোনা বাসার মধ্যে লকড,
মানে বাসায় ঢোকার সময় মারটার খাও না না না, তারাই তো আসলে আমাদেরকে নিয়ে যায়, মানে তারাই আসলে যখন আচ্ছা করে ফেলছোই, রাখতেই তো পারলাম না তোমাকে ধরে, ঠিক আছে এখন বাদ দাও, যেটা করছো শখ পূরণ হয়ে গেছে, এখন বাসায় চলো মা। ওকে, সো ব্যাপারটা এটা ছিল। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় আমরা একটা জিনিস শুনে থাকি, সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কমেন্টস এর অভাব থাকে না, তো অনেকে এই ধরনের একটা কমেন্ট করে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা কাজ করেছে এমন নায়িকাদের সমস্যা আছে। কি সমস্যা? এই যে অনেক অনেক রসালো কমেন্ট করে, আমি আসলে নিচ্ছি না, ফিল্টার করে বলছি। কি সমস্যা আছে আমি আসলে জানি না, আমাকে তো একটু সমস্যাটা বলো, একটা দুটো সমস্যা বলো। যেমন একটা সমস্যা হচ্ছে যে খারাপ কাজ করছে। আচ্ছা, খারাপ কাজ মানে কি কাজ? মিথ্যা বলে? খারাপ কাজ মিথ্যা বলে খারাপ কাজ? তুমি চাচ্ছ আমি যেন আনফিল্টার্ড হয়ে যায় না? না না, তুমি আমাকে ডিটেইল বলো। আচ্ছা, ডিটেইলটা হচ্ছে অনেকে বলে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা সিনেমা করছে বা যারা সিনেমার সাথে যুক্ত যে সকল নায়িকারা, তাদের সুগার ড্যাডি থাকে, তাদের বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল থাকে, প্রোডিউসারদের সাথে সম্পর্ক থাকে। সো এটা কি সত্য? প্রোডিউসারদের তো বলতে ব্যাপারটাই প্রথম কথাটাই ভুল। প্রথম কথাটাই হচ্ছে প্রোডিউসারদের নাই ওখানে, ওখানে একজনই প্রোডিউসার, সেটা হচ্ছে আব্দুল আজিজ। দ্বিতীয় ব্যাপারটা আমার কাছে যেটা আমার ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে জাজ সম্পর্কে মানুষ অনেক ভুল ইনফরমেশন জানে। জাজটা আসলে শুধু আব্দুল আজিজ নিজে চালান না, ওখানে যে এমডি ছিলেন সেটা তার মেয়ে ছিলেন মোহ, এবং তার বয়স আমাদের থেকে একটু সিনিয়র, এবং আমার ইন্টারভিউটাও সেই নিয়েছিলেন। আর থার্ড ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু জানি জাজ থেকে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে বেশ ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড অভিনেতা তারা এনেছে, অভিনেত্রী এনেছেন, এবং তারা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক প্রাউড করেছেন অনেক। এবার হচ্ছে একটা ভিন্ন প্রশ্ন করি, কখনো পূজা চেরিকে নিজের কম্পিটিটর মনে হয়েছে? না, ও আমার খুব ক্লোজ, আমরা আমাদের অন্তত মানতে একবার দুইবার কথা হয় এখনো রেগুলার, এবং ও তো আমার পরে এসেছে, এবং আমার সিনেমাটা, আমি যেই সিনেমাটা করার কথা ছিল পোড়ামন 2 রাফির সাথে, সেটা ও করেছে। এবং আমার পূজা চেরিকেও কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করে দেখবেন, ও যখন রিহার্সাল করছিল পোড়ামন 2 এর জন্য, তখন আমি ওই রিহার্সালে ছিলাম, আমারও রিহার্সাল হয়েছে, বাট সেই সময় আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার ফ্যামিলি আসলে কাজটা করতে দিবে কিনা, এন্ড আমি ইনশিওর করি যে আমি আসলে করব না, তখনই এটা ফাইনাল হয় সিয়াম এবং পূজা চেরি। বাট প্রথমে আমার এবং রোশানের কাজটা করার কথা ছিল। ওকে, পুরো জুটিটাই পরে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যদি পোড়ামন 2 তুমি করতে, তাহলে কি তোমার ক্যারিয়ার অন্যরকম জায়গায় থাকতো? আজকে এখানে যেখানে আছো এখানে থাকতে না? না, এইটা আমি কখনো বিশ্বাস করি না। করতে বলতে কোনো বিষয় থাকে না আসলে মানুষের লাইফে, যেটা আসলে তোমার রিজিকে আছে সেটাই হবে। হয়তো বা পোড়ামন 2 আমার রিজিকে ছিল না, জন্য আমি করিনি। সো যেহেতু যেটা আমি করিনি, সেটা নিয়ে আমি কেন আফসোস করব? এবং আমি তো আমার নিজের ইচ্ছাই সিদ্ধান্তটা নিয়েছি, সো ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই, এবং যে করেছেন তার জন্য আমি অনেক খুশি। কারণ আমার কাছে মনে হয় যে পোড়ামন 2 পূজা যেভাবে অ্যাক্টিং করেছেন, ওই সময়টাতে আমি যে বিচ্ছিরি অ্যাক্টিং করতাম, সেটাও হয়তো আমি করলে জঘন্য হতো ব্যাপারটা, বরং ওই সিনেমাটার জন্য কষ্ট লাগতো আমার। আচ্ছা, তার আমার মনে হয় বেটার হয়েছে যেটা হয়েছে। ফারহান খান একটা সময় বিচ্ছিরি অ্যাক্টিং করতেন। আমি এটা বলবো, কারণ আমি আসলে যেটা পারি না সেটা বলতে আমার কোনো প্রবলেম নেই। আমি আসলেই খুব বাজে অ্যাক্টিং করি এখনো। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করি প্রতিদিন, বাট খুব ভালো অ্যাক্টিং করি না আমি এখনো। আর পূজা চেরি খুবই ভালো অ্যাক্ট্রেস, এই চেষ্টা করতে করতে অনেক ভালো একটা সময় শিখে যাবা। এমনিও এখন অনেক ভালো অ্যাক্টিং করছো। এবার একটু কাজের প্রসঙ্গে আবারও চলে আসি। নাটক বলো বা সিনেমা বলো, বিনোদনে এই জগতে আসলে বিনোদন দেওয়ার জন্যই তো আমরা আসি, কিন্তু এখানে কি এই হাসি তামাশার পাশাপাশি দায়িত্ববোধের কোনো জায়গা আছে, বা আদৌ তোমরা দায়িত্বশীল? দায়িত্ববোধের জায়গা তো অবশ্যই থাকে। আচ্ছা, মানে আমরা আসলে দায়িত্ববোধ যদি না থাকতো, তাহলে তো কাজটা এত ফোকাসড হতাম না। ধরো শুধু কাজ করার জন্য যদি কাজ করতাম, তাহলে অডিয়েন্সের জন্য ভাবতাম না, ইন্ডাস্ট্রির জন্য ভাবতাম না, কাজের জন্য ভাবতাম না। সো দায়িত্ববোধ তো আসলে মানে কাজ শুরু থেকেই করতেছি, সেটা তো আসলে এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। শিডিউল ফাঁসানোর কোনো অভিজ্ঞতা আমি কখনো করিনি, এবং আমি খুব টাইম মেনটেন করি। এটা আমার মানে আমার সেটের সবাই জানে, ডিরেক্টররা জানে, এবং তোমরাও মেবি বুঝতে পারছো। আমি আজকে আমাকে 7:30 বলা হয়েছে, আমি এক্সাক্ট 7:30 আগে ঢুকে গেছি এখানে। আমি খুব টাইম মেনটেন করি, এবং আমার এটা খুব পছন্দ, এবং আমার আশপাশে এটা মেনটেন না করলে বরং আমার বিরক্ত লাগে। সো শিডিউল ফাঁসানোর কোনো প্রশ্নই আসে না। তোমার মানে কারোর জন্য তোমার ফাঁসেনি কখনো শিডিউল? আমার জন্য কখনো কারো ফাঁসেনি, কারোর জন্য আমার
হ্যাঁ মাঝে মাঝে হয়, কো আর্টিস্টরা সামটাইমস লেট করে আসে, বাট অনেকের তো আসলে অনেক ধরনের ঝামেলায় পড়ে যায়, ইস্যুস থাকে, ইটস ওকে। না যে সিগনেচার অমুক মানুষটা থাকলে লেট করবে এমন কেউ আছে সেটা? না না, এটা আমি এখনো পর্যন্ত ওরকম কাউকে ফেস করি নাই বা হয় নাই আমার সাথে। ওকে, আজকে কি শিখেছো গাড়িতে? হ্যাঁ গাড়িতে। তুমি কি আমাকে এখন জিজ্ঞেস করবে গাড়িটা কে কিনে দিছে? হ্যাঁ, বিকজ মানে আমি এটা শুনেছি যে জাজে কাজ করলে আজিজ ভাই গাড়ি কিনে দেয়। আচ্ছা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে আমার জাজে যখন কাজ করেছি তখন আমার কোনো গাড়ি ছিল না। গাড়ি মানে আমার ফ্যামিলি একটা কার ছিল স্টারলেট, বাট তাছাড়া আমার কোনো মানে গাড়ি কেনা হয়নি নতুন। তার মানে আজিজ ভাই গাড়ি কিনে দেয়নি? আমাকে দেয় নাই তো। এই ব্যাপারটা কাদের দিয়েছে আমি জানি না, আমাকে তাহলে আজিজ ভাইকে বলছি এটা আমার সাথে অন্যায় হয়েছে তোমার সাথে। আচ্ছা, ইন্ডাস্ট্রি স্বার্থতে চলে না বন্ধুত্বতে? কারণ আমরা অনেক সময় দেখি যে খুব বন্ধুত্ব, একসাথে খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আবার সেই তার কাজ নিয়ে অনেক ব্যাড বাস করছে। আসলে সত্য কি? আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলি, আমি জানি অনেকে রাগ করতে পারে, বাট এটা অনেকেই বলেছেন, অনেক আর্টিস্টরাও এখন পর্যন্ত বলেছেন। আমারও এটা মনে হয়েছে অনেকবার, এই ইন্ডাস্ট্রিতে আসলে কেউ কারো বন্ধু না, এবং বন্ধু হয়ে থাকেও না। মানে আমার মনে হয় বন্ধুত্ব শুধু কাজের বন্ধুত্ব থাকাটা উচিত, বাইরের পার্সোনাল লাইফে বন্ধুত্ব ইগনোর করাটা বেটার, কারণ তাতে কাজের জায়গাটা আবার নষ্ট হয়ে যায়। সো আমার মনে হয় কাজের সেক্টরে আমরা যখন সেটা থাকি বা কাজ নিয়ে যখন আমরা কমিউনিকেট করি তখন ফ্রেন্ডশিপ ইজ গুড, বাট যখন আমি একদম আমার বাসার মানুষটা, তখন মনে হয় আমার যারা ফ্রেন্ড ছিল ছোটবেলা থেকে, স্কুল কলেজ, ওরা আসলে রিয়েল ফ্রেন্ড, ওদের মতো ফ্রেন্ড কখনো কেউ হয় না। ওকে, তার মানে ইন্ডাস্ট্রিতে কে কারোর বন্ধু না। এটা আমি সরি যে অনেকে এটা মাইন্ড করতে পারে, বাট আমি এটা অনেকবার খেয়াল করে দেখেছি, আসলে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না। প্রত্যেকে এখানে কাজ করতে আসছে। আমরা আসলে একটা অফিসে যখন জব করি, আমাদের যারা কলিগস থাকে তাদের সাথে আমরা কমিউনিকেট করি, বাট আসলে দে আর নট মাই ফ্রেন্ড, বিকজ তারা আমাদের কাজের সেক্টর আমাদের আশেপাশে শেয়ার করে, হ্যাঁ, বাট তারা কিন্তু আসলে কখনোই আমাদের পার্সোনাল লাইফে ওরকম নিড না, বা তারা আসলে আমাদের পার্সোনাল লাইফের ওই নিডের জায়গাটা ফুলফিলও করে না। সো আমার মনে হয় না, আসলে এটা কোথাওই হয় না। তার মানে ফারিন খানের ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ড খুব কম? আমার ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ড খুব কম না, আমার কোনো ফ্রেন্ডই নাই ইন্ডাস্ট্রিতে। ওকে, সো বোরিং, একদম বোরিং। আমরা একটা জিনিস দেখি নাটকে ইদানিং হচ্ছে জুটি বেঁধে কাজ করা, অমুকের সাথে অমুক জুটি, তাদের আবার ব্যক্তিগত সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেল, জুটি ভেঙে গেল। আচ্ছা, এই ব্যাপারগুলো ইন্ডাস্ট্রিতে এত প্রখর হয়ে উঠছে কেন? এইটা তো আসলে যারা এই ধরনের সিচুয়েশন ফেস করছে, নিশ্চয়ই কিছু না কিছু ফিল করছো, ফেস করেছে যারা, তারা আসলে ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় যে এর জন্যই আমি প্রথম কথাটা এর জন্যই বলেছিলাম যে পার্সোনাল বন্ধুত্ব হলেই কাজের সেক্টরে ঝামেলা হবে, এর জন্য বন্ধুত্বই করা উচিত না। সিন্ডিকেটের শিকার হয়েছে কখনো? সিন্ডিকেটের শিকারটা হচ্ছি মনে হয় একটু, বা মানে এইটা আমার রিসেন্ট টাইম মনে হয় যে এরকম তো অনেক রিসেন্ট টাইম ফিল করি, বা কাজের কলগুলো থেকে মনে হয় যে মেবি আমি আসলে, বা অন্যদের থেকে যে এক্সপিরিয়েন্স যারা শেয়ার করে, তখন মনে হয় যে মেবি আমিও তাহলে একটু সিন্ডিকেটের শিকার কিনা। কারণ আমার সামটাইমস মনে হয় যে আসলে আমার আশেপাশের অনেকেই অনেক ধরনের কলস পাচ্ছে, মানে গুড কলস, যেগুলো হয়তো আমার কাছে আসছে না। তুমি একটু রোয়েশ হয়ে বলছো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। তুমি বলছিলে যে অনেকের কাছ থেকে শোনো, মানে কি শোনো? মানে না, অনেকের কাছ থেকে শুনি বলতে হচ্ছে সিন্ডিকেটের যে ব্যাপারটা আপনি যেভাবে জানেন বা তুমি যেভাবে জানো, তোমার কাছে যেভাবে আসছে যে এরকম ধরনের কন্ট্রোভার্সি আছে যে সিন্ডিকেট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, বা আরো অনেক সিনিয়র, যেমন আমি অহনাপুর একটা ইন্টারভিউতে দেখছিলাম যে সিন্ডিকেটের শিকার সে নিজেও। তো এই জিনিসটা আসলে এখন সামটাইম আমার মনে হয় যে মেবি এটা হয়, ইন্ডাস্ট্রিতে হচ্ছে, বা সব সেক্টরে যেমন পলিটিক্সটা আছে ওইটা আমাদের ইন্ডাস্ট্রিতেও মেবি আছে। সো অনেক কলস যখন আমাদের কাছ থেকে আসে না বা চলে যায়, তখন মনে হয় যে মেবি আসলেই সিন্ডিকেট বলতে কিছু একটা আছে। আর আমি আসলে এখনো প্রপার সেটা ফেস করে উঠিনি, বাট সামটাইমস মনে হয়। আচ্ছা, তোমার কাছে একটা খুব সিম্পল প্রশ্ন, এই জুটি বেঁধে কাজ করার জন্য কি ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট শব্দটার ব্যবহার বেশি হচ্ছে? মেবি, কারণ অনেক ক্ষেত্রে হয় কি, জুটি বেঁধে কাজ করার মাথায় যদি এটা সেট হয়ে যায়, তখন হয় কি যে আমি ওকেই জাস্ট কাজের জন্য, মানে কল হয়, ডিরেক্টরদের সাথে কথা হয়, কমিউনিকেট হয়। এটা আসলে আমি সরি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মেল
আর্টিস্টদের ক্ষেত্র থেকে বেশি হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি। সো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে পেয়ারটা দাঁড়িয়ে গেলে, আসলে এটা ওদেরও দোষ না, যখন একটা পেয়ার দাঁড়িয়ে যায় তখন সে চেষ্টা করে যে ওকে ওর সাথে আমার বেশি কাজ জমে যাচ্ছে, ওটা আমাকে বেশি মানুষ রেসপন্স করছে, দর্শক বেশি যাচ্ছে, তাহলে ওর সাথেই বেশি কাজটা করি। একটু তারা সেফ খেলতে চায়, কারণ নতুন একটা জুটির সাথে কাজ করতে গেলে অনেক রকম কমপ্লিকেশন শুরু হয়ে যায়। সেটে দেখা যায় সে যেই আন্ডারস্ট্যান্ডিং সেটা সে হচ্ছে না, বা সে যেটা চাচ্ছে সেটা সে হচ্ছে না। সো যার কারণে হয়তো সেফ খেলার জন্য আর্টিস্টরা চিন্তা করে ওকে ওর সাথে আমার বেশি ম্যাচ করতেছে, বা আমাদের দুজনের কমিউনিকেশনটা ওকে ওকে, এবং আমি যেটা চাচ্ছি সে সেটা পারতেছে, মানে ডায়লগের ক্ষেত্রে হোক, অ্যাক্টিং এর ক্ষেত্রে হোক, তাহলে ওটাই মনে হয় সেফ। আচ্ছা, এই সেফ খেলতে গিয়ে আমরা কি একই ধরনের গল্প, একই নাটক নতুন মোড়কে পাচ্ছি না? কিছুটা তো হচ্ছে এরকম, সামটাইমস তো কিছুটা দেখছি এরকমটাই একই ধরনের, যদিও আসলে গল্প দিন শেষে ম্যাক্সিমামই আসলে একই, প্রেম ভালোবাসা ফ্যামিলি সব মিলিয়ে তো আসলে গল্প, আমাদের জীবনের গল্পটাও তো সেমই। কিন্তু চেষ্টা করে তো অনেক, যারা গুড ডিরেক্টর আছেন, যারা গুড স্ক্রিপ্ট লেখেন, আমাদের যারা ইন্ডাস্ট্রির সিনিয়র, তারা তো আসলে চেষ্টা করে তাদের গল্পের ভিন্ন ভিন্ন ধাঁচ আনার। এই যে গল্পের ভিন্ন ভিন্ন ধাঁচ, কোন ধরনের ধাঁচে কাজ করতে এখন বেশি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো? আমার কাছে এখন আসলে মানে সত্যি বলতে এখন আমি যেই অবস্থানে দাঁড়িয়ে আছি, সেই অবস্থানে আসলে আমার এখনো এত ডিসিশন নেওয়ার মতো যোগ্যতা হয়নি। সো আমি আমার কাছে যেটা মনে হয় যে আমার জন্য যেই কাজটা মনে হয় যে এই গল্পে আসলে আমি কাজটা করতে পারবো, বা আমি এটার জন্য পারফেক্ট, বা ডিরেক্টর কলসটা আমার জন্য মনে হয় যে ঠিকঠাক, আমার কো আর্টিস্টটা ঠিকঠাক, আমি সেটাই করার ট্রাই করি। বা আমি এত বেশি ডিসিশন নেওয়ার মতো এখনো বড় হই নাই। মিডিয়ার এই জীবন বা সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেমন দেখতে পাই আমরা, বা আজকে যেরকম দেখতে পাচ্ছি, খুব চমক, মানে থাকে না, খুব হাইলাইটারের ব্যবহার, গ্লসের ব্যবহার, ড্রেসে অনেক স্টোনের ব্যবহার, খুব গ্লসি একটা মানুষ, খুব মানে খুব সুন্দর একটা মানুষ। ব্যক্তি জীবনও কি এতটা সুন্দর, নাকি ব্যক্তিগত জীবন অনেক আলো আধারিতে ভরপুর? না, আমার জীবন এত কমপ্লিকেটেড না, আমার ব্যক্তিগত জীবন খুব সরল। আমার মানে ফ্যামিলি, আম্মু, আমি, এবং আমাদের মানে আমার ব্যক্তিগত জীবন আমি খুব সিম্পল। এই আজকের এই কস্টিউমটার একটা রিজন হচ্ছে আমি আপনাদের প্রোগ্রামে আসার আগে একটা ওপেনিং প্রোগ্রামে ছিলাম, সো যার কারণে আমাকে একটু বেশি সাজুগুজু করতে হয়েছে, বাট ম্যাক্সিমাম ইন্টারভিউতে আমি খুব সিম্পলই যাই। সো আমার ব্যক্তিগত জীবনটাও অনেক সিম্পল। আমি খুব পজিটিভ চিন্তা করতে ভালোবাসি এবং ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করি। সো ওই জায়গাটা থেকে সিম্পল। সো আজকের আউটফিটের প্রাইস কত, কোন ব্র্যান্ডের? আজকের আউটফিটের প্রাইস বলতে হবে, কারণ এইটার প্রাইস আসলে আমি বলতে পারবো না, এটা আমাকে পিআর করেছেন আনজারা। ওকে, আবার ফেরত দিয়ে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিয়ে দিতে হবে। আমার এত টাকা পয়সা নাই ভাই, এই শাড়িটা মিনিমাম এটার দাম তো হবে মনে হয় 40-45 হাজার। আমি এত টাকা দিয়ে এফোর্ড করার মতো এখনো যোগ্য না, আমার রেমুনারেশনই এখন এরকম। ওকে, এত অনেস্ট আর্টিস্ট, এত অনেস্টি দিয়ে যখন কথা বলা হচ্ছে, আরো একটা মানে সত্যবাদী প্রশ্ন নিয়ে নিই, কি কতটুকু সত্য বলা হয়। ফারিন খানের বয়স কত? ফারিন খানের বয়স, মনের বয়স মাত্র 3। আপনি জানতে চাইছেন বয়স, আমি বয়স বলে দিছি, আমি মনের বয়স সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি। আমি আমার অ্যানসার দিয়েছি। গুগলের বয়স কত? এইটা এখন আর নেক্সট কোশ্চেন আর হবে না। গুগলের বয়স আমি যাচ্ছি, গুগলের বয়স কোশ্চেন রিপিট করা যাবে না। গুগলের বয়সে যাই, গুগলে লেখা 1998 সালে অক্টোবর। আচ্ছা, ইজ ইট ট্রু? আমি বলবো না এটা, গুগলের ফেক, আমি সেটা জানি না। পড়াশোনা শেষ? না না না, করছি এখনো, থার্ড ইয়ার ফাইনাল দেব। কোন ইউনিভার্সিটি? বাংলা কলেজ। আমি স্ট্রেট ইউনিভার্সিটিতে ছিলাম, ইংলিশ ডিপার্টমেন্টে, বাট এত ফাঁকিবাজি করছি শুটিং এর জন্য, ক্লাস করি না। টিচার আমাকে বলছে তুমি ভাই মাফ করো আমাদেরকে। বাংলা কলেজে কোন সাবজেক্ট নিয়ে? আমি পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স করব সামনে। নেত্রী ফারিন খান? একদমই না, কোনো রকম ইন্টারেস্ট নাই আমার পলিটিক্সে। করা উচিত, কিন্তু ভালো ভোট পাবে। তাই? মার্কা কি হবে? মার্কা কি হবে? মার্কা আমার নুসরাত ফারিয়া আপুকে খুব পছন্দ, সে মনে হয় ইলেকশনের সময় লিপস্টিক মার্কা দাঁড়াতে চেয়েছিল, আমি ওটাই নিব। ওকে ওকে, সো একটু ইউনিভার্সিটির গল্পে চলে যায়, যেহেতু সেদিকে যাচ্ছি। বাংলা কলেজে যখন যাওয়া হয়, ইউনিভার্সিটির একটা বাচ্চা কেমন হয়, খুব রেগুলার, খুব সিম্পল লাইফস্টাইল। সেখানে অভিনেত্রী ফারিন খান যখন চুলটাকে এরকম
মানে একটু এরকম করার উড়িয়ে সুযোগ দিয়ে- হয়নি। মানে বাংলা কলেজের টিচাররা আমাকে কেউ চিনবে না, ক্লাসমেটরা আমাকে কেউ চিনবে না, কেন? কারণ মানে ওরা জানবে যে আমি বাংলা কলেজের স্টুডেন্ট, শুনবে এক্সাম হল আমাকে দেখে, কিন্তু কখনো ক্লাসে দেখেনি। আচ্ছা, এটার একটা আমার যদি ইউনিভার্সিটির কোনো মেমোরিজ বলতে বলেন তাহলে আমি বলবো স্টেট ইউনিভার্সিটি। ওকে, সেখানে আমি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম 6 সেমিস্টার পর্যন্ত, এবং সেখানে আমার লটস অফ মেমোরিজ। আমার ওখানে সব ফ্রেন্ড আমার ওখানকার। তারপর যখন আমি ওখান থেকে এখানে, মানে আমার একসাথে 2টা-3 অ্যাডমিশন নেওয়া ছিল। ওকে, সো যখন আমি ন্যাশনালটা, কত দূরদর্শী। হ্যাঁ, কারণ আমি বুঝেই গেছিলাম যে আমি ওটা পারবো না কন্টিনিউ করতে, ওটা আমার আম্মুর চয়েস ছিল। ওকে, সো পরে যখন আমি বাংলাটা কন্টিনিউ করলাম তখন আসলে আমার কখনোই ক্লাস করা হয়নি, আচ্ছা। শুধু আমার ফর্ম ফিল আপ করা হয় এবং এক্সাম দেওয়া হয়। সো আর পড়াশোনা? পড়াশোনাটা তো একটু করতে হবে, না তো এক্সামে ফেল করবো। এক্সামে কেউ দেখায়? না, আমি দেখতে পারি না, এটা আমার একটা প্রবলেম। আমি হচ্ছে খুব টিচারদের চোখ দেখতে গেলে ফারিন আমার খানের একটা উপর। অদ্ভুত ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমি দু একবার যে দেখার ট্রাই করিনি সেটা না, বাট আমার মনে হয় আমার চোখ ব্যথা হয়ে যায়, এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট দেখা দেখি। সামনেরটা দেখার চেষ্টা না পেছনে? না, সামনেটা দেখতে গেলেও না, মানে কনসেন্ট্রেশন এত ঝামেলাটা, বিরক্ত লেগে যায়। আমার মনে হয় ধুর, দেখারই দরকার নেই, যা পারি ওটাই লিখে যাবো। এমনিও আমার মনে হয় কেউ দেখতে চাইলে বলবে না যে দেখাবো না, আমি মানুষজনকে দেখাই। তুমি উল্টা দেখাও? হ্যাঁ, আমি দেখাই ও মানুষকে। বাবা, আমি মানুষজনকে দেখাই, কিন্তু আমি কখনো কারোটা দেখতে পারি না, মানে আমার আমার একটা ঝামেলা এটা। মানে আমি খুব বেশি না কনসেন্ট্রেশন অন্য কোথাও শিফট করতে গেলে আমি ঝামেলায় পড়ে যাই। ওকে। সো ইউনিভার্সিটিতে এমন হয়নি কখনো, ধরো পরীক্ষা দিতেই গেছো, সবাই তোমাকে একদম ঘিরে ধরেছে? হ্যাঁ, এটা হয়েছে, এটা অনেকবার হয়েছে, এবং তারা তখন আমাকে নতুন করে চেনা শুরু করে। আমি বললাম, ওয়াও, আপনি আমাদের সাথে পড়েন। এটা হয়েছে অনেকবার। যেমন আমার 2-3বার কাজী নজরুলে আমাদের সিট পড়েছে, তারপর বদরুন্নেসাতে আমার এক্সাম পড়েছিল। তো ওই 2টা সময় যে এটা অনেকবার হয়েছে, আমার মাস্টার্স পড়ে গেলেও দেখা যায় চিনে ফেলে, বলছে হাই আপনি ফারিন আপু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, আমি ফারিন আপু। ক্লাসমেটরা যখন ফ্যান হয়ে যায়। হ্যাঁ। ওকে, খুব মানে অন্যরকম ভালো লাগে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই ভালো লাগার, অবশ্যই ভালো লাগার। আমি বললাম না যে আমার আসলে ম্যাক্সিমাম মেমোরিজটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটির। তো ওরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এখন ওদের সাথে আমার কথা হয়, এবং ওরা যখন আমার কোনো কাজ দেখে আমাকে কমেন্ট করে বা ইনবক্স করে। এবং আমার স্কুল ফ্রেন্ড, আমি আসলে স্কুল লাইফ থেকে খুব ফেমাস, আমি নাচ করতাম স্কুলে। তো ওখান থেকে সবাই এখনো পর্যন্ত, আমার যেমন রিসেন্ট আমার জাহাঙ্গীরনগর একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছিল যে এই তোর এই আজান কাজটা আমি দেখবো। আমি খুব এক্সাইটেড, কারণ ইরফান ভাই আমার পছন্দের। এবং সে বলতেছে, বলে জানিস আমি তো এই ছবি দেখে ভয়ই পেয়ে গেছিলাম। কেন? আমি তো ভাবছি বিয়ে করে ফেলছিস, কারণ আমাদের একটা বিয়ের ছবি পোস্ট করা হয়েছিল। তুই এত স্টুপিড, তোকে তো অ্যাটলিস্ট ইনভাইট করতাম। ওকে, সো এই যে স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল সাভার গার্লস স্কুল, কলেজ ছিল হচ্ছে সাভার ওমেন্স। আর এসএসসি তে জিপিএ বলা লাগবে 4.75। অনেক ভালো। সিনেমা 4.70 দুইটাই বলে দিলাম। মানে সিনেমার সাথে সাথে তো তখন চলছিল পরীক্ষাটা, তার মানে অনেক ভালো সেই হিসেবে। অনেক ভালো না, আমি কমার্সের স্টুডেন্ট, মোটামুটি অনেক ভালো। সারাদিন পড়েও আমরা অনেকে এই রেজাল্ট পাই। আমি পড়তাম না আসলে, তাহলে সেই আমি পড়াশোনায় খুব বাজে। পড়াশোনা বাদ নালে আবার ঘুরে ফিরে আমার দিকে ছুড়ে আসতে পারে। প্রসঙ্গত যখন আমরা ছিলাম যে বন্ধুদের নিয়ে, তো বন্ধুদের নিয়ে একটা প্রশ্ন করতে চাই। যে কোনো সাধারণ মানুষের জন্য নতুন একজন বন্ধু তৈরি করা খুব সহজ, কারণ সেখানে লেনদেনের কোনো হিসেব থাকে না, ফেমাসিটির কোনো ব্যাপার থাকে না। কিন্তু যখন তুমি তোমার জায়গা থেকে তুমি যখন কাউকে নতুন বন্ধু করতে চাইবে, হয় তোমার ফেমের জন্য আসবে, না হলে তোমার টাকার জন্য আসবে, না হলে তোমাকে ব্যবহার করে ফেমাস হওয়ার জন্য আসবে। সো বন্ধু সিলেকশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে বা এখন পর্যন্ত ব্যক্তি জীবনে কি কি চ্যালেঞ্জ ফেস করো? তোমার এতক্ষণের যত কোশ্চেন ছিল তার মধ্যে এটা সবথেকে অসাধারণ লেগেছে আমার কাছে, কারণ আসলে এটা অনেক টাফ, এবং বন্ধু একটা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট থাকাটা। সো ওই জায়গা থেকে আমরা মিডিয়ার মানুষজন খুব আনলাকি, কারণ আমাদের বন্ধু সিলেকশন করতে গেলে অনেক ভাবতে হয় যে আল্লাহ, ও কি আসলে আমাকে ইউজ করতে চাচ্ছে কোনোভাবে, ওকে আমার নামটা ইউজ করতে চাচ্ছে কোনোভাবে, বা ওকে আসলে ফেক নাকি অনেস্ট। যার কারণে আমি খুব সেফ খেলি, সেটা হচ্ছে আমার যারা স্কুলের ফ্রেন্ড ছিল তারাই আমার ফ্রেন্ড। তো এর বাইরে আমি আসলে খুব একটা ফ্রেন্ডশিপ করতে ইন্টারেস্টেড নাই এখন, তো একদমই না। কারণ এখন আমি আসলে যাদেরকেই দেখবো আমার মনে হবে যদি সে রিয়েলও হয় তাও আমার ফেকই মনে হবে। ওকে, আমি রিয়েল ফ্রেন্ড। ও তাই, তুমি আমার রিয়েল ফ্রেন্ড? হ্যাঁ, আমি রিয়েল। ওকে, আমি দেখবো আজকে বাসে যাওয়ার পর থেকে তুমি কতবার খবর নিচ্ছ। আচ্ছা, আমাকে আবার হচ্ছে আমার ফ্রেন্ডদের বলো, যেই বলো, আমার সাথে যার যেই সম্পর্ক হবে আমাকে খুব
খোঁচাইতে হবে, প্যাম্পারিং করতে হবে, খুব নক করতে হবে, কেয়ার করতে হবে। ওকে, তাহলে সরি আমি স্নেক ফ্রেন্ড। আসলে বের হয়ে গেছে। এত প্যাম্পার করতে পারবো না, কিন্তু বিপদে এগিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলেই হবে। এটাই অনেক। এইবার একটু যাই হচ্ছে নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে। প্রত্যেকটা প্রফেশনে ভালো খারাপ আছে, মানে যেটা আমরা বলি গিভ অ্যান্ড টেক, সেটা প্রত্যেকটা প্রফেশনে আছে, কোথাও কম কোথাও বেশি, কোনোটা প্রকাশ পায় কোনোটা পায় না। কিন্তু কেন যেন মিডিয়া মানেই যেন খারাপ, মিডিয়ার মানুষের অনেক নেগেটিভ, মিডিয়া মানে একটা ধুর অবস্থা, এটা কেন? কারণ মিডিয়ার মানুষজনকে নিয়ে মানুষের কিউরিওসিটিটা বেশি থাকে, অন্য সেক্টরের মানুষ দিয়ে এটা থাকে না। সো এটা আমি আসলে যারা জাজ করে তাদেরকে নিয়ে বেশি বলতে চাই না, কারণ ইটস ওকে, করুক। তুমি তো অনেক ধরনের কাজ করছো এবং ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছো, ইন্ডাস্ট্রিটাকে চিনে গেছো। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও বলো বা হচ্ছে মডেলিং, র্যাম্প, ফটোশুট বলো, সব থেকে বেশি টাকা কোথায়? সব থেকে বেশি টাকা তো এখন পর্যন্ত আমি নাটকেই পাচ্ছি, কারণ সিনেমাতে টাকা দিয়েছে। সিনেমা তো অনেক দিন শুটিং করা লাগে, অনেক দিন ওয়েট করা লাগে, অনেক খরচ ভাই, অনেক মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রির আসলে সিনেমার নায়িকাদের বিশেষ করে খুব কম পারিশ্রমিক দেওয়া হয় তুলনামূলক, আমার কাছে মনে হয় আর একটু বেশি ডিজার্ভ করে। কোটি টাকা পাও না? না, আমরা কোটি টাকা পাই না, এটাই কষ্ট। সর্বনিম্ন কত টাকা সিনেমায় ফিমেলকে দেয়া হয়? আমি যতটুকু আমার নলেজ 5 লাখ তো মনে হয় দেওয়া হয় সর্বনিম্ন, এর নিচে তো আসলে দেয় না, দেয় কিনা আমি জানি না। তাহলে সর্বোচ্চ মনে হয় 15 লাখ পর্যন্ত মাহি আপু পেয়েছিল। আচ্ছা, মানে আমার নলেজ যতটুকু। তুমি বলছিলে সিনেমা করলে অনেক খরচ, কি এই খরচগুলো? অবশ্যই খরচ, মানে সিনেমার আর্টিস্টদেরকে আসলে অনেক লং টাইম নিয়ে হচ্ছে একটা কাজের জন্য প্রিপারেশন নেওয়া লাগে, যে সময়টাতে আসলে তার সার্ভাইভও করা লাগে। যেমন আমি নাটক করে 2 দিনেই আমি একটা অ্যামাউন্ট পাচ্ছি, যেটা নিয়ে আমি আমার চলে যাবে, বা আমি প্রতি মাসে 2-4টা প্রজেক্ট করলে আমার জন্য একটা ইনাফ অ্যামাউন্ট চলে আসে। কিন্তু একটা সিনেমার প্রজেক্ট নেওয়ার পরে যেটা হয় যে প্রায় 5 লাখ টাকাই সাপোজ আমি নিলাম, সেটার জন্য আমাকে 6 মাস একটা জার্নি থাকে। মানে সিনেমাটা তো শুধু শুটিং করে আসলাম সিনেমা হয়ে গেল তা তো না, ডাবিং এর একটা পার্ট আছে, প্রমোশনের একটা পার্ট থাকে। আমরা অনেক সময় সিনেমা করলে একটা বাইন্ডিংসে পড়ে যাই যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না। প্লাস ড্রেস, বিকজ একদম নতুন আর্টিস্টকে তো কেউ কস্টিউম দেয় না। অনেক ওদের জন্য অনেক কষ্ট। সিনেমার নায়িকারা আসলে আমি মনে করি বাংলাদেশের সিনেমার নায়িকা আসলে ওই আদর কদরটা পায় না যেটা আসলে পাওয়া উচিত। এটা খুব মানে এটা খুবই কষ্টজনক, যার জন্য ভালো আর্টিস্টরা ঝরে পড়ছে। এবং আসলে আমি আসলে ওদের দোষও দিব না, যে অনেক ধরনের কন্ট্রোভার্সির ব্যাপারগুলো যে আসে, এগুলোর অনেক রিজন, আসলে এটা অনেক বড় রিজন, কারণ আসলে দিন শেষে সার্ভাইভ করতে পারে না তারা। তার মানে সার্ভাইভ করার জন্য তারা ইচ্ছে করে কন্ট্রোভার্সি করছে? হতেই পারে যে তারা, আপনি যেমন আমরা শোর আগে আলোচনা করছিলাম যে অনেকে এখন ইন্টেনশনালি কন্ট্রোভার্সি মূলক কথা বলতে চায়, কারণ তারা মনে করে যে আমি যদি একটা কন্ট্রোভার্সি করে ভাইরাল হই তাহলে আমি 2টা ব্রাইডাল ফটোশুট পাচ্ছি, আমি 2টা ব্র্যান্ডের অফার পাচ্ছি। সো আমি এটা এখন মনে হচ্ছে যে ইটস এ পজিটিভ থিং, যে সে অ্যাটলিস্ট ওইটা করেও যে সে একটা কাজের জায়গা পাচ্ছে। সো কিছু করার নাই তো আসলে। ব্র্যান্ডের কথা বলছিলে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুমি কাজ করছো। হ্যাঁ। সেই ক্ষেত্রে তুমি পারিশ্রমিক কিভাবে নির্ধারণ করো? সেই ক্ষেত্রে পারিশ্রমিকটা আসলে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ব্যাপারটা তো আসলে একটা টাইম প্রসেসের মধ্যে থাকে, যে আমার 1 বছর, 1.5 বছর, 2 বছর একটা টাইম থাকে। সো আমাকে 1 বছরে ঠিক কতদিন টাইম দিতে হবে, মানে 20 দিন, 25 দিন বা 15 দিন, 10 দিন বা 5 দিন, সেটার উপর আসলে রেমুনারেশনটা ফিক্সড করা হয়। এবং ব্র্যান্ডের একটা তো ব্যাপার থাকেই, যেমন লাস্ট টাইম আমি প্যারাশুটের সাথে এগ্রিমেন্ট করেছি 3 ইয়ার্সের জন্য। সো ওরা অনেক বড় ব্র্যান্ড, সো ওদের ক্ষেত্রে একরকম। আবার আমি লাস্ট 2 বছর আগে বের সাথে এগ্রিমেন্টে ছিলাম, সো বে একটা বাংলাদেশি ব্র্যান্ড, ওটার ক্ষেত্রে একরকম। সো ডিপেন্ডস আসলে কোন ব্র্যান্ডের সাথে আমি যুক্ত হচ্ছি এবং সেটা কত বছরের জন্য। ওকে, আবারও কাজের প্রসঙ্গে চলে আসি। অনেক ধরনের কাজ করার সুযোগটা হচ্ছে, আবার হবে সামনে। যদি তোমাকে জিজ্ঞেস করি যে ড্রিম রোল, মানে থাকে না একটা চরিত্র যেটা তুমি করতে চাও, তাহলে সেই চরিত্রটা কি? ড্রিম রোলের জন্য আসলে ড্রিমটা অনেক বড় হয় তো, সো ওইটার জন্য আসলে ড্রিম ভাবে না চিন্তা করে বাস্তবভাবে চিন্তা করতে গেলে এখনো আমি ওই চরিত্রের জন্য পরিপক্ক না। যদি চরিত্রটা আসলে ড্রিম রোলের জায়গা থেকে যদি চিন্তা করি, আমার নিজের খুব ইচ্ছা যে আমি কখনো যদি একটা বোবা বা অন্ধের ক্যারেক্টার
প্লে করতে পারি। যেমন মাঝেই আমার বোবা ক্যারেক্টার একটা কল এসেছিল, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে মনে হয় পারফেক্টটা এখন করতে পারবো না, সো শুধু শুধু চরিত্রটা নষ্ট করতে চাই না। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমি ব্যক্তিগতভাবে শুনে থাকি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো চরিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চরিত্রগুলো আসলে আমি ড্রিম রোলে এর জন্যই নিব না, কারণ আমি আসলে এখনো ওই জায়গা পর্যন্ত যেতেই পারি নাই, বা আমি আসলে মুক্তিযুদ্ধের নলেজ সম্পর্কে এখনো অত বেশি জানি না, সো যার কারণে আমি যে জিনিসটা সম্পর্কে জানি কম সেটা নষ্ট করতে চাই না। খুব সুন্দর একটা কথা যে সহজ স্বীকারোক্তি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অনেকে অনেক ধরনের চরিত্রের কথা বলে, হয় মুক্তিযুদ্ধ বিষয়ক, না হলে পলিটিক্যাল, না হলে হয়তো বলে যে খুব গ্ল্যামারাস, বা অনেক ধরনের বলে, কিন্তু অন্ধ বা বোবা চরিত্রে সাধারণত কেউ অভিনয় করে না বা করতে চায় না। আমরা দেখেছি যে অনেক নাটকে আসলে অন্ধ বা বোবা চরিত্র আছে, সেটা খুব ক্যারিয়ারের আর্লি স্টেজে অথবা হয়তো পরবর্তীতেও আছে কিছু গল্প ভেতে, কিন্তু তোমার যেরকম অন্ধ বা বোবাটাই ফোকাস, এটা কেন? এইটার একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে, আচ্ছা আমি এটার একটা স্টোরি বলি, সেটা ছোট্ট একটা স্টোরি। সেটা হচ্ছে আমি যখন আমার এইচএসসি কমপ্লিট করে ফেলেছি তখন আমি একটা সংস্থার সাথে জড়িত ছিলাম, ভার্ক নামে, অনেকেই হয়তো নামটা জেনে থাকবে। তো ওখানে আমি একজন টিচার হিসেবে ছিলাম, খুব অল্প বয়সে, এবং ইট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি। সো ওখানে আমি যখন আমি টিচিং প্রফেশনে ছিলাম, মানে এটা আসলে টিচার বলছে এই অর্থে যে প্রফেশনটার নাম টিচার, বাট ওখানে আসলে পড়াশোনা রিলেটেডই যে সব কিছু ছিল এমন না। সো ওখানে আমি যে বাচ্চাদের সাথে কাজ করতাম যে ওই সংস্থার, সেই বাচ্চাদের ম্যাক্সিমামই ছিল হচ্ছে নির্যাতিত এবং হচ্ছে খুব দরিদ্র ফ্যামিলির, এবং কি বলে অ্যাবনর্মাল যে বেবিগুলো হয়, এই ধরনের স্পেশাল চাইল্ড যেটাকে বলা হয়, সরি। সো এভাবে এই বাচ্চাগুলোর সাথে যখন কাজ করতে মানে আমার যাওয়া, তখন আমার না একটা আলাদা জার্নি এবং আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি আমি ওখান থেকে। সো ওখানে আমি দেখতাম, ওখানে আসলে বোবা ক্যারেক্টারটা আমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট লাগার কারণ হচ্ছে ওখানে যারা কথা বলতে পারে তারাও বোবা হয়ে গেছে। আচ্ছা, তো ওদের যে ভিতরে কষ্টটা, বা যেমন একটা নির্যাতিত বাচ্চা যে অনেক 4-5 বছর বয়সে রেপড হয়েছে, তারা যখন কথা বলতে না পারে, বলতে পারছে না, তার চোখ থেকে অনবরত পানি পড়ছে, বা সে অনেক কিছু বলার আগে তাকে স্টপ করায় দেওয়া হয়েছে, তো ওই জিনিসগুলো আমাকে আমার আচ্ছা ওই জিনিসগুলো আমাকে খুব টানে, এবং আমি আসলে ওই আমার পড়াশোনার জন্য আমাকে জবটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ আমি এটা ব্যালেন্স করতে পারছিলাম না। বাট তখন আমার মনে হতো যে ওদের চোখে আমি একটা কিছু রিড করতে পারতাম, আমাকে ওরা পরি ম্যাম বলে ডাকতো, এবং ওই চোখটা দেখলে আমার মনে হতো যে কত কথা বলে না সেই চোখ, তারা অনেক কিছু বলতে চায়। সো ওই জায়গাটাকে আমার মনে হয় যে যদি কখনো আমার সুযোগ হয় তাহলে এই দুটো ক্যারেক্টার প্লে করার চেষ্টা করব, যেখান থেকে আসলে চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝানো সম্ভব। যে গল্পটা আসলে তুমি বলছো সেটাকে তুমি ফিল করেছো, আমি ফিল না করে এই মুহূর্তে সেই জিনিসটাকে অনুভব করতে পারছি। মানে যদি সামনে থেকে দেখতাম হয়তো আমিও তোমার মতো এই মুহূর্তে কান্না করে ফেলতাম। আসলে কিছু ব্যাপার আমাদের মনের ভিতরে গেঁথে যায়। যাক, আমরা অন্য প্রসঙ্গে যাই, কান্নাকাটিতে আমরা যাব না। শিল্পী হিসেবে কাজ যেহেতু করছো, সামাজিক একটা দায়বদ্ধতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে কি করছো বা সমাজকে কি বার্তা দিতে চাও? শিল্পী হিসেবে তো অনেক দায়বদ্ধতা থাকে, যদি বলি তাহলে আসলে সমাজের এখন দেশের যে পারিপার্শ্বিক অবস্থান, সেই জায়গা থেকে বলবো যে সবাই আসলে একটু প্ল্যান করে দেশের জন্য যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করবে, এবং যদি এরকম কোনো অপরচুনিটিস আসে সেটাও করব। ওকে, দেশের প্রসঙ্গ আসতে কিন্তু রাজনীতির প্রসঙ্গ ঢুকে যাচ্ছে। একটা ট্রেন্ড মাঝে লক্ষ্য করছিলাম, যেন অভিনয় করার একমাত্র কারণ হচ্ছে পরবর্তীতে রাজনীতি করা। রাজনীতি আর শিল্প দুটো এক কেন হচ্ছিল? এইটা আমি বলতে পারবো না, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। হয়তোবা তার ভেতর থেকে আগাগোড়াই ইচ্ছা ছিল যে সে কখনো পলিটিক্স করবে, ওটাই হবে তার ড্রিম ক্যারেক্টার হয়তো। ওকে ওকে ওকে, এই প্রসঙ্গে না যাই। আর কোন অভিনেতার সাথে কাজ করার স্বপ্ন? কোন অভিনেতার সাথে? আমার একজন অভিনেতার সাথে কাজ করার স্বপ্ন ছিল, যিনি এখন নেই, মারা গেছেন, হুমায়ুন ফরিদি স্যার। ওনার সাথে আমার কাজ করার খুব স্বপ্ন ছিল, এবং কখনো আর হয়তো সেটা পূরণ হবে না। সো আমি আসলে ওই জায়গা থেকে খুব আনলাকি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে সবার সাথে কাজ করতে চাই, যারা ভালো কাজ করছেন। একটা নাম নিতে হবে, সবাইকে বলা যাবে। এখন যদি বলি, মানে আমাদের নাটক ইন্ডাস্ট্রির, নাটক সিনেমা মিলিয়ে কাকে নিজের নায়ক হিসেবে পর্দায় দেখতে চাও? সিনেমায় যদি বলি তাহলে তো আসলে অবশ্যই সাকিব খান, এবং
নাটকে যদি বলি তাহলে আমার নিশো ভাইকে খুব ভালো লাগে, কারণ ওনার মধ্যে একটা ফরিদি ভাইয়ের ধাঁচ আছে। ওকে, এজন্য। তো শাকিব খানের পরবর্তী মুভির নায়িকা কি তুমি হচ্ছ? এখনো পর্যন্ত আমাকে কিছু জানায় নাই। ও, তুমি আশাবাদী? আই ডোন্ট নো, এটা আসলে ভাগ্য জানে, ভাগ্যে থাকলে হবে হয়তো কখনো। ওকে, সো ফারিনের ভাগ্যে শাকিব খান লেখা আছে, আমরা অপেক্ষায় আছি। মেবি। ওকে, কোন ব্র্যান্ডের সাথে কাজ করার সবথেকে বেশি ইচ্ছে এখন? রাইট নাও আমার ছোটবেলা থেকে ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, যেগুলো দেখে বড় হয়েছে, যেমন বাংলালিংক, প্যারাশুট, আমি দুটোর সাথে কাজ করে ফেলছি। সো আর কোনো ইচ্ছে নেই? আর কোনো ইচ্ছে এখন সামনে, যেমন আমি অপুর সাথে কাজ করেছি, আর সামনে এখন যেই সব ব্র্যান্ডের কল আসবে করব, মানে ওইরকম কোন টাকার জন্য করব, মানে সব করব, যেগুলো টাকা দিবে, পয়সা দিবে, সব ভালো ব্র্যান্ড করব। টাকা ছাড়া ফারিন খান কাজ করবে না? না, টাকা ছাড়া কাজ কেন করব, এটা তো আমার প্রফেশন। তোমার শক্তি কি? আমার শক্তি হচ্ছে আমি লয়াল। এটা তোমার শক্তি? হ্যাঁ। আর তোমার দুর্বলতা? আমি অনেক বেশি ইমোশনাল। ওকে, শক্তি হচ্ছে লয়াল আর ইমোশনাল হচ্ছে দুর্বলতা, দুটোকেই বাদ দিয়ে দাও তাহলে দেখবে নতুন ফারিন খান তৈরি হচ্ছে। আচ্ছা, তোমার তো অনেক কাজ হয়েছে, এখন পর্যন্ত তোমার সেরা কাজ তুমি বলছিলে কোনটা হবে? আজান। এখন পর্যন্ত আসলে আমার তো অনেকগুলো সেরা কাজ হয়েছে। যদি আমি স্টার্টিং বলি তাহলে অমি ভাইয়ের ফিমেল 3 ছিল। তারপরে আমার সবথেকে পছন্দের এখন পর্যন্ত মানে কাজ হচ্ছে ঠিকানা, মুশফিকার ফারহান ভাইয়ের সাথে, যেটা এবং যেটা আজকে 10 মিলিয়ন হয়েছে। এবং নেক্সট যে প্রজেক্টের জন্য আমি বলছিলাম সেটা হচ্ছে আজান। আজান নিয়ে আমি এফোর্ট, আমার কোনো কাজে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়েছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে আজান। ওকে, তো এটার জন্য তুমি আসলে খুব আশাবাদী এবং এই প্রজেক্টের জন্য তুমি অনেক বেশি স্বপ্ন দিয়ে কাজ করেছো, তাই তো? হ্যাঁ, অনেক স্বপ্ন দিয়েছি, কারণ আমার আশপাশের এই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকেই আসলে প্রজেক্টটা নিয়ে খুব স্বপ্ন দেখেছে। তো আমি চাইনি যে আমার জন্য তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাক। তো আজকে কেক আনোনি কেন? তোমার যেহেতু 10 মিলিয়ন হলো। আল্লাহ, এটা একটা ভুল হয়ে গেছে, প্লিজ আই এম সো সরি। আমি এখনই শো শেষ করে যে কেক খাওয়াবো। শো শেষ করে যদি আজকে আমাকে কেক না খাইয়েছে, তোমরা প্লিজ একটা কেক অর্ডার করে দাও, আমি বিল পে করে দিচ্ছি, তাহলে ও খবর আছে। আচ্ছা দেখি, এবার পরের প্রশ্নে চলে যায়। তাসনিয়া ফারিন আর ফারিন খানের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। তাসনিয়া ফারিন একজন অন্য মানুষ, আমি আরেকজন মানুষ, অন্য মানুষ, এটাই তো বড় পার্থক্য। অবশ্যই এটা বড় পার্থক্য, নামও একটা পার্থক্য, ফেসের স্ট্রাকচারও একটা পার্থক্য, অনেক বড় পার্থক্য। অন্যান্য পার্থক্যের কথা বলো, গুণের পার্থক্য। আমি তার গুণ সম্পর্কে খুব অবগত না। অ্যাজ এ আর্টিস্টের যে গুণটা থাকা উচিত সেটা সম্পর্কে অবগত। শি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির একজন মানে ভালো লাগার মতো একজন আর্টিস্ট। আমার নিজেরও তাকে খুব পছন্দ। আমিও চেষ্টা করব তার মতোই ভালো কাজ করার, এবং সে আমার সিনিয়র। কি কিউট কিউট কথা। কখনো বিপাকে পড়তে হয়েছে নামের মিলের জন্য? অনেক এই এখনই বিপাকে পড়লাম তো মাত্র। আচ্ছা, কি ইন্টারেস্টিং বিপাকে পড়েছো? ইন্টারেস্টিং বিপাকে হচ্ছে যেমন অনেকবার কল এসেছে এরকম যে আপু কালকে কিন্তু সকাল 6টায় কল টাইম। এখন আমার কালকে সকালে শুটিংই না, আমি ভয় পেয়ে গেছি। সকালে কল টাইম, কিসের কল টাইম ভাই, কি হয়েছে বলেন তো, ডিটেল বলেন। তো তখন বলতেছে আপু আপনি তাসনিয়া ফারিন না? আমি বলছি না, এরকম তো কিছু না। এবং আমার মনে হয় ফারিন আপু এটা ফেস করেছে হয়তো দুই একবার। ওকে, ইন্টারেস্টিং। যেমন আমারও একটা মজার অভিজ্ঞতা আছে। ইন্ডাস্ট্রিতে কোনো একজন শেফ আছেন তমা নামে। সো আমাকে যখন অন্য কোনো শেফ এখন কল দেয়, আমি বলি আমি রন্ধনশিল্পী তমা না, ধন্যবাদ। কারণ সেম নাম। আমার মনে হয় এরকম একটা বিপাকে সবাই পড়তে হয় সিমিলার নাম থাকলে। হ্যাঁ, একদম। তুমি কি হতে চাও, সেলিব্রিটি না অভিনেত্রী? অভিনেত্রী। তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। আমি অভিনেত্রী হওয়ার চেষ্টায় আছি, আমি এখনো সেলিব্রিটি হইনি, তাহলে আমিও ভাইরাল থাকতাম। আচ্ছা, তোমাকে কিভাবে ভাইরাল করব একটা কথা বলে দাও। আমাকে ভাইরালই করো না প্লিজ। না, ভাইরাল করতে চাই। আচ্ছা, এবার একটা মজার সেগমেন্টে যাই। যাহা বলিবে সত্য বলিবে। এই সেগমেন্টে কোনো প্রকার মিথ্যা বলিতে পারিবে না। হ্যাঁ, শুধু উল্টাপাল্টা কোশ্চেনগুলো না করলেই হবে আর কি। আমি যে প্রশ্ন করব তুমি চাইলে স্কিপ করতে পারবো না। স্কিপ করতে পারবা না, তুমি চাইলে সেটা তোমার বুদ্ধি দিয়ে উত্তর দিতে পারবে, কিন্তু সঠিক উত্তর দিতে হবে। থাকে না আমরা সময় আমরা পাজল করে দিই, উত্তরটা দিয়ে মানুষ বুঝে না, পরে বুঝে ও এটা বললো। তুমি দেখবো। ওকে, আমি ট্রাই করছি। কার বুদ্ধির জোর বেশি? তোমার নাকি আমার? তোমার নাকি ফারিনের? তোমার ভার্সেস ফারিন হবে। চলো এবার প্রেমের প্রস্তাব কতগুলো পেয়েছো? অনেক তো।
প্রতিদিন পাই, সত্যি কথা। আমি ছোটবেলা থেকে একটা নায়িকা মুডে সবসময় ঘুরতাম। আমার স্কুল লাইফ প্রেম মানে প্রেমের প্রস্তাব দিয়ে ভরপুর। আমি প্রথম প্রেমের প্রপোজাল পেয়েছি তখন মনে হয় আমি কেজিতে পড়ি। কেজিতে? হ্যাঁ, মানে একটা ছেলে আমাকে কেজিতে হচ্ছে আমরা প্রথম দেখবে যে বানানটা শিখতেছি, রাইট? এক্স্যাক্টলি। সো আমাকে একটা ছেলে, এখানে আমি ওইখানে তুমি, এরকম করে একটা চিঠি লিখেছিল। পরে সেই চিঠি, তো সেই চিঠি আমার খালামণি পেয়ে যায়, মানে পেয়ে যায় বলতে আমাকে চিঠিটা দেওয়ার জন্য আমার পিছনে পিছনে আসছে। তো আমার খালামণিটা দূরের থেকে দেখেছে, দেখে এসে আমাকে বলতেছে কি হয়েছে, আমি কাঁদতেছিলাম। আচ্ছা, কেন? আমার খালামণি বলে বিকজ আমাকে চিঠি দিচ্ছেন, ভয় পেয়ে গেছি। ওকে, তুমি কেজিতে বুঝতে যেটা চিঠি? হ্যাঁ, চিঠি কেন বুঝবো না ভাই, আমরা অনেক পাকনা জেনারেশন। তো আমার খালামণি বলছে কি হয়েছে, আমি বলছি সবথেকে বড় কথা চিঠিটা বড় কথা না, ছেলের অ্যাপ্রোচটাই ভয় পাওয়ার মতো ছিল। মানে ও খুব ফোর্স করতেছিল, নিতেই হবে এটা তোমাকে। কেজিতে পড়া ছেলে? হ্যাঁ, এবং 3-4টা বন্ধু বান্ধব নিয়ে ওকে স্কুলের সামনে। তো দেন এবং সে এখন আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড, শি নোজ এভরিথিং। সেই ফ্রেন্ডও কি কেজিতে পড়তো একসাথে? না না না, ওই ফ্রেন্ডটার সাথে আমার আবার হচ্ছে ফ্রেন্ডশিপ হয় অন্য একটা স্কুলে, যে পরবর্তী তোরা বিয়ে করে ফেলছে। মানে কি পরিমাণ মিল। তারপর আমার খালামণি দেখেন, আমার খালামণি এসে ওই ছেলেকে একদম জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। কেজি ছেলেকে কিছু করেন না। আমার খালামণি সে খুব সিরিয়াস মানুষ ভাই, সে অনেক এগুলো খুবই মানে পছন্দ করে না। বিশ্বাস করো, আমার সামনে এটা হলে আমি আগে মাথা ঘুরে পড়ে যেতাম। এই ছেলে বুঝে কি মাত্র কেজিতে পড়ে? মানে না না, ছেলেটা কেজিতে ছিল না, আমি কেজিতে ছিলাম। ছেলে আমার সিনিয়র ছিল। কতটুকু? মেবি ও 3-4 এ পড়তো। ও তাহলে ঠিক আছে, আমি তো ভেবেছিলাম ছেলেটাও কেজিতে। না না না, ও আমার ক্লাসমেট ছিল না, ও আমার সিনিয়র ছিল। তাহলে ঠিক আছে, আরো বেশি হও ছোটবেলা থেকে নায়িকা। আচ্ছা, জীবনে কতগুলো প্রেম করেছো? জীবনে আমি একদম যদি বলি প্রেম করেছি, প্রেমের মতো প্রেম করেছি, তাহলে হচ্ছে টোটাল 2টা। প্রেমের মতো প্রেম করেছো, কি কি আছে এর ভেতর? মানে প্রেম বলে যেটাকে, একদম মানে হয় না যে দেখে লজ্জা পেয়েছি, দেখে শাই ফিল করার পরে আবার মনে হচ্ছে ওকে কান্না কান্না পায়, কষ্ট লাগে না দেখলে। এটা 2টা করছে। 2টো করেছে? হ্যাঁ। কারা তারা আমার প্রেমিক। দুজন তোমার প্রেমিক এখন? না না না, এক্স প্রেমিক। সেটা বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কোনটা স্কুলে আর কোনটা কলেজে? দুটোই কলেজ লাইফের পরে। দুটোই কলেজ লাইফের পরে? আমি আমার স্কুল কলেজ পর্যন্ত, এটা ইউনিভার্সিটিরও মানে এই যে শেষের দিকে এসে, মানে অনেস্টলি বলতে আমি তোমাকে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রির অনেকে জানে, যারা আমার পুরানো সার্কেল বা পুরানো যারা আমাকে চিনে, তারা অনেকে জানে আমার সাথে আমার মা সব সময় ঘোরাফেরা করে। আম্মু অলওয়েজ আমার সাথে দৌড়াদৌড়ি করে। রিসেন্টলি আম্মু একটু সিক হয়ে গেছে বলে কম মুভ করছে বা আসে না আমার সাথে, বা এখন মনে করে যে ওকে ঠিক আছে, ও এখন একটু বড় হচ্ছে, ওকে একটু একা ছাড়া উচিত। তো তারপরেও তো আমার গাড়ির ড্রাইভার তো আছেই একটা, সে তো সব ধরনের ইনফরমেশন সারাক্ষণই পাসিং করতে থাকে। তো আমি আসলে আম্মুর সাথে সবসময় থাকতাম, যার কারণে প্রেম করার সুযোগটা আমার কম ছিল। আচ্ছা, সেটা না থাকুক, এই যে দুইজন বললে ইউনিভার্সিটি শেষের দিকে, মানে এখনো একজন আছে? না, দুটোই শেষ। এখন কে আছে? কেউ নাই জীবনে। এখন আমার প্রেম, আমার কাজ। মিডিয়ার কে তোমার প্রেমিক ছিল? মিডিয়াতে আমি কখনো প্রেম করি নাই। কেন? সবাই তো দেখি মিডিয়াতেই প্রেম করে। না, আমার কখনো মিডিয়াতে প্রেমটা আসে নাই, মানে প্রেমটা মিডিয়ার বাইরেই হয়েছে। ওকে, তারা কি চাকরি করতো? তারা কি করতো সেটা তো আমি এখন বলতে পারবো না। এখন কি করে মানুষের যোগাযোগ? তখন কি করতো? তখন তো পড়াশোনা করতো। ও আচ্ছা, ক্লাসমেট? না, ক্লাসমেট না, সিনিয়র। কয় বছরে হবে? 2-3 বছরে। ইউনিভার্সিটি কি হবে এগুলো জানে? আমি জানছি, জানার জন্য। ইউনিভার্সিটি না। কিভাবে পরিচয় হয়েছে? একজনকে আমি, আমার একজন প্রেমিককে আমি আসলে চিনি না, এখনো দেখিই নাই বাস্তবে, শুধু ফোনে প্রেম হয়েছে। তুমি মডার্ন যুগের দেশের বাইরে থাকে আসলে। আর আরেকজন প্রেমিকের সাথে আমার দেখা হয়েছে, সে আমার মানে আমরা সেম ইউনিভার্সিটিতে পড়তাম। ওকে, এখন আমি ওই ইউনিভার্সিটিতে আর নেই, এবং সেও এখন নেই। শেষ। ব্রেকআপ কেন হলো? আমার ব্রেকআপ, আমি আসলে ব্রেকআপ কখনো বাজেভাবে করি না। আমার 2টো ব্রেকআপই খুব সুন্দরভাবে হয়েছে। এখন তোমরা ফ্রেন্ড? না, আমরা ফ্রেন্ডও না। বাট আমি কোনোদিন, মানে আমি খুব ঝগড়াটা টাইপের মেয়ে না। আমি খুব সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। যখন আমার কাছে মনে হয় যে আমি এখানে শান্তি পাচ্ছি না, আরাম পাচ্ছি না, ওকে আমি ওই জায়গাটা ছেড়ে দেই। স্পেসিফিক কোনো রিজন ছিল না যে ব্রেকআপ করার? ওরকম কোনো সিরিয়াস রিজন ছিল না। ব্রেকআপটা আসলে ব্রেকআপ কি
ওইভাবে আসলে ব্রেকআপও হয় নাই, যে জাস্ট মনে হয়েছে যে আসলে আমাদের দুজনের মিলতেছে না, বন্ডিং শেয়ার করতে পারছি না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। দেন হি সেড ওকে আল্লাহ হাফেজ, দ্যাটস ইট। ওকে, অত কমপ্লিকেশন আমার জীবনে নাই। ওকে, আমরা এক কাজ করব, কেটে কেটে ওই ব্যাপারগুলো রাখবো। আমার দুটো বয়ফ্রেন্ড, দুটো প্রেম, হ্যাঁ, একটা ইউনিভার্সিটিতে, একটা বিদেশে, আমরা কেটে কেটে এগুলো রেখে দিব। রাখো রাখো, ঠিক আছে, এটা মজা হবে। আচ্ছা, পেশা হিসেবে অভিনয়কে কেন বেছে নিলে? কারণ ওটাই আমার ভিতর থেকে মনে হচ্ছে আমি করতে পারবো। আমার অভিনয় করার মতো কিছু গুণ হয়তো বা আমাকে আল্লাহ দিয়েছিল, যেটা আমার কাছে মনে হয়েছিল এর সাথে যদি আমি আরো কিছু যোগ করি হয়তো বা এই জায়গাটাতে, এই প্রফেশনটাতে আমি ভালো করতে পারবো। আর অন্য প্রফেশনের জন্য হয়তো বা আমার কাছে মনে হচ্ছিল স্ট্রাগলটা বেশি, ভাই ওটা আমি পারবো না। টাকা কমের কথা কখনো ভাবি নাই। টাকা যে এই প্রফেশনে অনেক বেশি সেটাও তো না, কারণ এই প্রফেশনে টাকার থেকে খরচটা অনেক বেশি। তোমার সৌন্দর্য কিভাবে রক্ষা করো সেটা বলো। মেকআপটা ভালো করে ক্লিন করি, এটাই আমার সৌন্দর্য রক্ষার মেইন টিপস। আর ফিটনেসটা না একদম আমি জেনেটিক্যালি পেয়েছি। আমার দাদু বাড়ির সবাই হচ্ছে অনেক লম্বা লম্বা। আমরা অরিজিন বাঙালি না, আমরা অরিজিন হচ্ছে ইন্ডিয়ান। ওকে, আমার দাদি হচ্ছে কাশ্মীরের ছিলেন। ওকে, তো যার ফলস্বরূপ আমি আসলে ওই জেনেটিকটাই পেয়েছি। আমার দাদির মতো দেখতে আমাকে সবাই বলে, মানে, এবং আমার এখন আমি তোমার ফেসে নোরা ফাতেহির মিল পাচ্ছি। ও, ইন্ডিয়া বলার সাথে সাথে একদম সাথে সাথে। আচ্ছা, বাংলাদেশে আমার জন্ম, মানে আমার বাবা অনেক আগে বাংলাদেশে চলে আসছেন এবং আমার দাদা দাদিও এখন বাংলাদেশেই থাকেন। দাদি আছেন, সো দাদি এখনো ওখানে যাওয়া আসাও আছে। সো ওই জেনেটিক্যালি পাওয়া। আসলে আমি কখনো কিছু মেনটেন করি না। আমার খুবই ফুডি এবং আমার ভাত খেতে খুব পছন্দ। আমি ভাত লাভার, লাইক আমাকে ডাল ভাত মানে ভর্তা দাও, আমি তাকে জীবন দিয়ে দিব। বিশেষ করে আমারও ডাল ভাত ভর্তা ডিম ভাজি ডাল চচ্চড়ি। ও মাই গড, থাক, আমার ক্ষুধা লেগে যাবে। আচ্ছা, অধিকার না যে। তোমার হাইট কত বলছিলে? তোমার আমার হাইট হচ্ছে 5'8". তোমার বাসার মানে সবথেকে লম্বা মানুষের হাইট কত? আমার বাসার সবথেকে খাটো আমি, মানে মেয়েদের, আমার কাজিনদের মধ্যে সবাই 5'11" এরকম। ওকে, ঠিক আছে। মেয়েরা, ছেলেরা না। ছেলেরা কতটুকু? ছেলেরা সব 6'2", 6'1" এরকম। আমার বাবাও 6'2" ছিলেন। ওকে ওকে ওকে, ঠিক আছে, খাটো মেয়ে। হ্যাঁ, অনেক খাটো মেয়ে, অনেক আফসোস লাগে, কষ্ট লাগে এটার জন্য। ঠিক আছে, খাটো মেয়ে। আমরা এই প্রসঙ্গে মানে ফ্যামিলির কাছে গেলে আমি খুব ছোট হই, যে তুমি কালো হইছো, খাটো হইছো, আমাদের মতো সুন্দর হও নাই দেখতে। সুন্দর হও নাই না, আসলে আমি খাটো হতে চাই, অসুন্দর হতে চাই, প্লিজ এমন খাটো অসুন্দর আমাকে দিয়ে দাও। বাট আমি ইন্ডাস্ট্রিতে এটার জন্য খুব প্যারা খাই, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম হিরোরাই সেম টাইপের হাইট। এক্স্যাক্টলি, তো এটার জন্য একটু কষ্ট হয়। চিন্তা করো তোমার একটু লম্বা হলে কি হতো? তোমার একটু লম্বা হলে কাজই করতে পারতাম। কাজই করতে পারতে না। আচ্ছা, এখন পরিবার কি বলে? এখন যেহেতু শোবিজে কাজ করছো নিয়মিত, এখন কি বলে? একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার পরিবারের সবথেকে বেশি যার প্রবলেম ছিল আমার ফুপি, মেজো ফুপি। তো ফুপি আমার মানে সে নামাজে বসে এরকম কান্নাকাটি করতো একটা সময়, যে আল্লাহ আমার ভাস্তিটাকে হয় প্রফেশন থেকে নিয়ে আসো, নয়তো যেন সে আমাদের জীবন থেকে চলে যায়। মানে এতটাই সে সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে। সরি, আমি আসলে একদম টেলিভিশনের সামনে এটা বলে ফেললাম, কারণ এটা আমার দুঃখ লেগেছিল ওই সময়টাতে। খুব কষ্ট লাগতো যে আমি আমার ফুপির সব থেকে আদরের, খুব আদর করে তিনি আমাকে। তো হঠাৎ করে তার এই যাওয়াটা আমার কাছে, হ্যাঁ, খুব কষ্ট লাগতো। কিন্তু আমি আসলে এটাই করতে চেয়েছিলাম, এবং ফুপির দিক থেকে যেটা মনে হয়েছে যে এখন খুব চেঞ্জ। সে এখন বলে যে নাটক করো, ওটা তো কামিজ টামিজ পরে করা যায়, ওটাই করো, সিনেমাটা করো না। বাট সে এইভাবে আর কি বলে, বাট দে আর পজিটিভ নাও, কাজ দেখে প্রশংসা করে, বলে ভালো করতেছো। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আসলে তোমার কথার প্রেক্ষিতে আমি জিজ্ঞেস করি। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে নাটকে খুব একটা খোলামেলা পোশাক পরতে হয় না, বা সিনেমায় ধরো চরিত্রে খুব যে প্রয়োজন তা না, তারপরও একটু পড়ানো হচ্ছে। সেটা কেন পড়ানো হচ্ছে এটা একটা প্রশ্ন, কিন্তু আমার মূল যে প্রশ্ন, ধরো তোমার নাটকে তুমি কামিজে পড়ছো, কিন্তু তুমি কোথাও ট্রিপে যাচ্ছো বা তুমি ব্যক্তিগত জীবনে তুমি খুব খোলামেলা পোশাক পরছো, এটা কেন? এটা আমরা অনেক দেখি যে তার চরিত্রের প্রয়োজনে কোনো ধরনের খারাপ পোশাক বা খোলামেলা পোশাক পরতে হচ্ছে না, কিন্তু সে নিজে ইচ্ছে করে পড়ছে। এইটা তো আসলে একদম ব্যক্তিগত, মানে চরিত্রের প্রয়োজনে পড়তেও হচ্ছে না, তাকে পড়ানো হলে হয়তো সে পড়বে, কিন্তু কেন সে বাইরে পড়ছে এটা তো আসলে টোটালি তার ব্যক্তিগত। সে হয়তো এটা পড়ে স্বাচ্ছন্দ্য ফিল করে, যার কারণে পড়ে। আর যদি আমার পার্সোনাল জায়গা থেকে আমি বলি,
আমার ক্ষেত্রে আসলে কখনোই স্পেসিফিক এই ড্রেস পরতে হবে, এখানে যে ওই ড্রেস পরতে হবে সেখানে যে, এটা না। আমার যখন যে ড্রেসটা মনে হয় যে এটা পরলে আজকে আমাকে ভালো লাগবে দেখতে, ওটাই পরি। এবং ট্যুরে গেলেও আমি ট্যুরে গেলেও আমি দেখাচ্ছি যে একটা প্লাজো পরে টি শার্ট পরে চলে গেছি। সো ডিপেন্ডস আমার মুড কি চাচ্ছে, তখন সেটাই পরি। আর এটা নিয়ে আমার বাসা থেকে আসলে কখনো কোনো কমপ্লেইন ছিল না যে এটা পরবা না ওটা পরবা না, এটা নিয়ে কখনো কমপ্লেইন ছিল না। অন্যদের ক্ষেত্রে যেটা কমপ্লেইন সেটা হচ্ছে যে সিনেমাতে অনেক সময় এমন অনেক ধরনের কস্টিউম পরানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ডিওপি যারা থাকেন তাদের যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যায়, ওটা খুব বাজেভাবে প্রেজেন্টেশন দেওয়া হতো। ওকে, যার কারণে আমরা অনেক সময় এটা নিয়ে একটু বদার থাকি যে আসলে এই কস্টিউমটার প্রেজেন্টেশনটা কি ওরা এইভাবে দিতে পারবে। ওকে, যেটা আমাদের বাংলাদেশের সবার বলছি না, অনেক ডিরেক্টর বা অনেক ডিওপিদের প্রবলেম হয় বা তারা এটা করে ফেলে। আই ডোন্ট নো কেন যেন তারা এমন এমন জায়গাতে ফোকাসড করে যেটার জন্য আসলে অনেক টিআরপির জন্য আমি জানি না আসলে কেন করে, বাট সেটার জন্য অনেক বাজে সিচুয়েশন ফেস করা লাগে। দেখবেন যে অনেক শর্ট একটা ড্রেস পরেছেন, সেটাও আপনাকে দেখতে অনেক কিউট লাগছে বিকজ অফ প্রেজেন্টেশন। পার্শ্ববর্তী দেশে দেখছি আমরা, হ্যাঁ আমরা তো পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন যে তারাও পরে, এবং আমাদের এখানে অনেক কমপ্লেন করা হয় যে তাদের ফিটনেস ভালো, আমাদের ফিটনেস ভালো না। মানে আমাদের এখানেও অনেক ফিটনেস ভালো নায়িকা আছে, তুমি আছো, বাট তাদেরকেও দেখা গেছে যে প্রেজেন্টেশনটা ঠিক নাই বা ধরা হচ্ছে না সেভাবে। অভিনেত্রীরা, বেশিরভাগ অভিনেত্রীরা ছোট ছোট জামা কাপড় পরে কেন? আমি তো অভিনেত্রীদের বাইরে অনেককে ছোট ছোট জামা কাপড় পরতে দেখি, সবাই এখন ছোট ছোট জামা কাপড় পরে। এটা যার যার পার্সোনাল ব্যাপার, এটা আমাকে আপনারা যেটা উত্তর দিতে বলবেন সেটা দিব না। আচ্ছা, ওকে, ক্লিপ ফেলে দাও, ফেলে দাও, লাগবে না। আচ্ছা, এবার ভিন্ন প্রসঙ্গে যাই। তুমি বলছিলে যে তোমার পরিবার অনেক বেশি কনজারভেটিভ, কামিজ পরে যেন অভিনয় করতে পারো সেই পারমিশনটুকু দেয়, সেটা তুমি দিত, দেয় না, দিত একটা সময় দিত। তুমি তো কোনো কিছু এখন মানছো না। মানছি না কোনো কিছু মানছি, কি কি মানছি না মানে পোশাকের ক্ষেত্রে তুমি তো নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা মানছো না। তোমরা কি খুব চাচ্ছ একটু ভাইরাল হোক ব্যাপারটা? না, ব্যাপারটা আসলে দেখো, মানে তোমার সোশ্যাল মিডিয়া ঘাটলে যে ধরনের পোশাক পরে তুমি আসলে নিজেকে রিপ্রেজেন্ট করছো, সেই পার্সপেক্টিভ থেকে তোমার পরিবারের যে কনজারভেটিভ হওয়ার যে পার্সপেক্টিভ, বা তুমি বলছিলে আটকে রাখে, বা নামাজের পার্টিতে আসলে যে দোয়ার কথা বলছিলে। আচ্ছা তুমি কি আমার ফেসবুক বা আমার সোশ্যাল মিডিয়াটা প্রপারলি দেখেছো কখনো? হ্যাঁ, দেখেছি তো। তুমি কি দেখেছো সেখানে ম্যাক্সিমাম যখন আমি ধরো কোনো বডিকন পরা থাকি বা কোনো ওয়েস্টার্ন পরা থাকি, দেখবা যে ওগুলো ম্যাক্সিমাম খুব মেকআপ না, এবং সেগুলো কোনো না কোনো শুটিং এর ম্যাক্সিমাম। আর তুমি যদি আমার পার্সোনাল ছবিগুলো দেখো, দেখবা ম্যাক্সিমাম টাইমই সেগুলো খুব ক্যাজুয়াল, লাইক কামিজ বা কুর্তিজ, বা যেটা আমি পার্সোনাল লাইফে পরতে কমফোর্টেবল। সো আমার শুটিং এর বাইরে আসলে খুব একটা ওয়েস্টার্ন পরা হয় না। আমি শাড়ি খুব পছন্দ করি। ওকে, আজকে পরেছো? হ্যাঁ, ম্যাক্সিমাম ইন্টারভিউ তো বা বিভিন্ন জায়গাতে আমি ওটাই পরা ট্রাই করি। আর সামটাইমস আমাদেরকে ইন্টারভিউ থেকেও বলা হয় স্পেশালি যে আপু একটু বডিকন পরে আইসেন, বা আপু একটু ওয়েস্টার্ন পরলে সমস্যা নাই, আচ্ছা একটু খোলামেলা পরে আসেন, পরে আসতে বলে। মানে হয় কি অনেক সময় ওদের প্রোগ্রামের ধাঁচটার জন্যই হয়তো ওরা বলে, বা প্রোগ্রামটা ওইভাবে ওরা প্ল্যান করে। সো ওটাও তো আমার একটা শুটিং, ওটাও তো আমার একটা কাজ। ওকে, কাজের বাইরে আমি খুব একটা ওয়েস্টার্ন পরি না। ওকে, মানে কাজের জন্য ম্যাক্সিমাম আমার দেখবে সব ফটোশুটে যেগুলো আমার ওয়েস্টার্ন পরা ছবি, মানে ফেসবুকে যদি তুমি ভালো করে স্ক্রল করো দেখবে ম্যাক্সিমাম সবই খুবই আটশাট বেঁধে করা, একদম। হ্যাঁ, একদম প্ল্যান করে। ওকে, তার মানে কাজের জন্য ছোট কাপড় পরতে সমস্যা নেই। কাজের জন্য ছোট কাপড় পরতে সমস্যা নাই এটা না, কাজের জন্য যদি কাজটার জন্য আমাকে ওই কাপড়টা আসলে যৌক্তিক হয়, মনে হয় যে পরা উচিত, ওই ক্যারেক্টারের জন্য ইম্পর্টেন্ট, তাহলে সেটা পড়তে হবে, কারণ এটা আমার কাজ, আমি তো এই প্রফেশনটাকে বেছে নিয়েছি। সো ওইটা তো আমি স্কিপ করতে পারি না, অ্যাভয়েডও করতে পারি না। ওকে, তাই না? পরিবারের মানুষজনের সেটা প্রথম যখন দেখেছিল প্রতিক্রিয়া কি ছিল? ভয়ঙ্কর ছিল। তারা তো তারপরে কাজই বন্ধ করেছে প্রতিক্রিয়া দিয়ে। মানে যখন তারা আমার সিনেমা দেখলো বা জানতে পারলো, তা আমার সত্যি বলি মানে এতটাই কনজারভেটিভ যে আমার চাচারা কেউ বাসায় টেলিভিশনই নাই। আচ্ছা, তারা সিনেমা দেখবে তো অনেক দূরের কথা। এখন তোমাকে অ্যাকসেপ্ট করে তারা? হ্যাঁ, এখন তারা ভেরি নর্মাল। বললামই তো যে জিনিসটা আসলে একটা 2 বছরের জার্নি গেছে যেখানে আমি তাদের সাথে স্ট্রাগল করেছি ব্যাপারটা নিয়ে। দে আর ভেরি নর্মাল নাও। আসলে প্রবলেমটা কি, আমরা আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব কম নলেজ নিয়ে আছি, বা আমাদের অনেকেই আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে এত নেগেটিভ ধারণা যে আমাদের পরিবারগুলোর দোষ নেই, তারা আসলে ওটা ভাবতে বাধ্য হয়। একদম। সো যখন তারা নিজ থেকে জিনিসগুলোকে দেখে তখন তাদের মেন্টালিটি চেঞ্জ হয় ডে বাই ডে। ওকে, অনেক গল্প হচ্ছে তোমার সাথে, এবার আর গল্পে যাব না, বরঞ্চ তোমার কিছু দুষ্টু কোকিল বন্ধু আছে তাদের গল্পে যাব। বাই দ্য ওয়ে, এই গানটা শোনাবে একটু?
কোনটা দুষ্টু দুষ্টু কোকিল? এটা যেন কোন গান, আমাদের সাকিব ভাইয়ের নতুন গান? এক্স্যাক্টলি। আমি গানই গাইতে পারি না। আরে আজকে চেষ্টা করো, হয়ে যাবে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, গানের ছন্দে বলো। আমি পারি না। আরে চেষ্টা করো, পেরে যাবা। আমি আসলেই পারি না গান। আমি এখন না গান শোনালে আর আগাচ্ছি আমি না। পারি না, তুমি একটু শোনাও আমাকে, আমি শোনাচ্ছি। আমি আগে গানের কথা ছুড়ে দিয়েছি, এখন তো গানটা গাইতেই না, হবে। তুমি আমাকে যে সুরটা ধরে দাও। আমি 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 ধরে দিব না, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি মোবাইলে, তারপর তুমি গান গাও। মানে আমারই গাইতে হবে? হ্যাঁ। আমি আসলে পারি না, এবং চেষ্টা করো। লিরিক্সও পারি না আরে এটা। ভুলটুল যা হয়। আচ্ছা, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, একটু স্টেপ দিয়ে দেখো। আমি পারি না। ওকে, আচ্ছা। এইগুলো সম্পর্কে আমার নলেজ খুব আচ্ছা, কম। ঠিক আছে। যে মানুষটা ছোটবেলায় নাচ করতো সে এখন না, নাচতে পারি, ডেফিনেটলি নাচতে পারি, বাট আমি তো স্টেপটা নাচের দেখো। কোনো শোতে আসিনি, আমি কেন নাচবো এখানে? আহ! ফ্রি ফ্রি এত কিছু তো দিব না করতে। ওকে ওকে, ঠিক আছে, আমরা ফ্রি ফ্রি আর কোনো কিছু নিব না, বরঞ্চ আবারও প্রশ্নতে চলে যায়, এটা ফ্রির উত্তর পাবো। সো অনেক মানুষেরা তোমার ছবির নিচে অনেক ধরনের কমেন্ট করে, সো কিছু অদ্ভুত কমেন্টও আমরা দেখি যেটা তোমার দুষ্টু কোকিলরা করে। যেমন তোমাকে উত্তর দিবা, হ্যাঁ, প্রত্যেকটার উত্তর দিবা। উত্তরই তো দিচ্ছে, আমি উত্তর দেইনি এখনো। না না না, এখন হচ্ছে একটু জটিল, তো জটিল হ্যাঁ, পর্যায়ে না, একটু ভদ্রতার সহিত পারমিশনটা নিয়ে নিলাম। Sure. একজন লিখেছে যুব সমাজ ধ্বংস। যুব সমাজ ধ্বংস আমার ছবি দেখে? হ্যাঁ। তো যুব সমাজকে কোশ্চেন করো, আমাকে কোশ্চেন করে লাভ কি? কোন কোন যুব সমাজ ধ্বংস? ও কি যুব সমাজের কোনো বড় সড় নেতা টেতা হবে নাকি বলো তো? ওকে, কি স্যাভেজ বলো। সুন্দর কিন্তু সমস্যা আছে। সুন্দর কিন্তু সমস্যা আছে? ও কিভাবে জানে? ওকে আমার পার্সোনালি চিনে? মনে হয় না আমাকে পার্সোনালি চিনে। ওকে, যেহেতু সুন্দরটা বলে ফেলতে আগে, ওটা আমি একসেপ্ট করলাম। পরেরটা না, পরেরটা সম্পর্কে ও জানে না, সুন্দরটাও দেখেছে ছবিতে, সমস্যা তো দেখে নাই। সমস্যা দেখে না। ওকে, সব দেখা যায়। সব দেখা যায় তো, সবই তো দেখা যাবে, চোখ আছে না, চোখ থাকলে তো সব দেখাই যাবে, চোখ দিয়ে তো আমরা সবই দেখি। ও যদি অন্ধ হতো তাহলে সব দেখতে পারতো না। আচ্ছা, ওকে, হট মডেল হচ্ছেন, ভুলে যাবেন না আপনি একজন মুসলিম। আচ্ছা, ও ও মানে মুসলিম কি? আমি মুসলিম তো আমি হট মডেল হতে পারবো না, এটা এটা এরকম কিছু বলেছে? এরকম কিছুই। ঠিক আছে, আমি মনে রাখবো এখন থেকে। ওকে, জঘন্যতম নিম্ন পর্যায়ে চলে গেছেন তো। এটাও বলছে আমাকে? মাই গড, কোথায় এইসব কমেন্ট চেক করা হয় না? কোথায়? দাঁড়া, আমি রেখেছি, Okay. আমি প্রমাণ রেখেছি, দেখাবো, প্রমাণ দেখাবো। আচ্ছা, কোথায়? জঘন্যতম নিম্ন পর্যায়ে চলে গেছি ভাই। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ, এটা আমাকে জানাইছেন। আমি চেষ্টা করব সেই জঘন্যতম থেকে ফিরে এসে উচ্চ পর্যায়ে উঠে যাওয়ার। ওকে, একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না, বলা চলে রুচি নিম্ন পর্যায়ে আছে। পোশাকটা কেমন ছিল ওইখানে যেখানে কমেন্ট করছে? ওয়াও, এটা একটা শাড়ি পরা ছবি, এটা এটা আমাদের বাঙালির ঐতিহ্য। পিঠ খোলা। পিঠ খোলা মানে আমি একটা ব্লাউজ পরেছি যেখানে আমার মনে হচ্ছে আমি পিঠটা একটু বড় করে গলা দিয়ে পরবো। ওকে, আমার তো নরমাল লাগছে এটা খুব। ওকে, যত ভাইরাল হবে তত জামা কাপড় ছোট হবে। এই কমেন্টটা মনে হয় সবাইকে করে না, সবার কমেন্ট বক্সে দেখেছি। ওকে, আরো অনেক কমেন্ট আছে, এগুলো আমি ফিল্টার করি। আচ্ছা। এগুলো না আপলোড দিতে পারবো না, এগুলো নিয়ে প্রশ্ন করতে পারবো। খুবই বাজে, খুবই Okay, বাজে। okay. সো এই কমেন্টগুলোকে তুমি দেখো না বা রিপ্লাই দাও না? এত সময়টা কই? আমি তো আসলে আমার সেই মানুষগুলোর জন্য কাজ করি যারা আমাকে আজকের ফারিন খান বানাতে সাহায্য করেছে। আমার আসলে তাদের জন্য ভাবা উচিত, তাদের জন্য কাজ করা উচিত, তাদের কমেন্ট দেখা উচিত। আমি আর তাদের কমেন্ট দেখতেই চাই না যারা আমাকে হেট করে, যারা আমাকে পছন্দ করে না, যারা আসলে আমার না যারা, তাদেরকে নিয়ে এত বদার কেন হব? ওকে, সো কুল, আমি অনেক কুল। যাক, অনেক লম্বা একটা আলোচনা হচ্ছে, দর্শকদের কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা আমাকে বানাইছেন, মানে আমাকে তৈরি করেছেন। মানে আমি সাভার থেকে, সেই সাভারের একটা মেয়ে, একদম ছোট ছিলাম, তারপরে এখন কাজ করছি, অনেক ভুলভাল করি, তারপর আমাকে আপনারা এত সাপোর্ট করেন, এত লাভ করেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। এইভাবে আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, এবং আপনারা অনেক আরামে শান্তিতে বেঁচে থাকেন। ওকে, থ্যাংক ইউ যে তুমি আজ এসেছো এত ব্যস্ততার ভিড়ে, একটার পর একটা তোমার শুটিং এর শিডিউল দেওয়া, খুব ভালো লাগলো আজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাকেও। তোমার সাথে তুমি অনেক ভাইরাল একজন উপস্থাপিকা, তোমার সাথে কথা বলে আমার সেরকমটা একদম মনে হয় খুব ভালো, খুবই নাইস, সুইট অনেক।
থ্যাংক ইউ। এটা শুধু কমপ্লিমেন্ট প্লাউটা তোমার না, এটা একটু বলে দিও। আচ্ছা, এটা না অনেক বেশি কনফিউশন, কেন আমি জানি না। হ্যাঁ। বেসিক্যালি একজন আপু উনি ওনার হাজবেন্ডকে টিফিন বেড়ে দিচ্ছিল, তখন একটা ভিডিও করেছিল যে আমার হাজবেন্ডকে আমি দিচ্ছি প্লাউ, এন্ড দেন সবাই এটা শেয়ার করছিল। Okay. সো আমিও সরল মনে আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলেছি এটা প্লাউটা আসলে তমা বলা নাই, ও একটা ভিডিও করতে যে ওই ভাইরাল হয়ে গেছে। আমি ভাইরাল হয়ে গেছি, এখন সবাই মনে করে যে হ্যাঁ আমি আমার ভুল ঢাকার জন্য এটা বলছি, বাট না, আমার মনে হয় প্লাউ আপ অরিজিনাল ভিডিও লিখলে সবাই তার বুঝতে অরিজিনাল পারবে। ভিডিওটা প্লাউ পাবে। আপার অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, Thank you. এসেছো, খুব সুন্দর একটা সময় কাটালাম তোমার থ্যাংক সাথে। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের সোশ্যাল স্লিপস। আবারও দেখা হবে আগামী আয়োজনে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সে পর্যন্ত আর দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।